আমি তোকে বিয়ে করতে পারবো। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আপনারা সবাই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ইতিমধ্যেই অনেকেই যুক্ত হয়েছেন, শরীফুল মামুন, লাইলাতুল ফেরদাউস, আজিজুল হক, এমডি হালিম, অনেকে যুক্ত হয়েছেন। সবাই কমেন্ট করবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, হ্যাঁ, অনেকেই, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। সব কিছু ঠিকঠাক আছে। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, একদম ক্লিয়ার। ওকে, লাইলাতুল হিরা, জান্নাতুল ইতি, জালাল ইতি, অনেকেই যুক্ত আছেন। লাইলাতুল ফেরদাউস থেকে শুরু করে অনেকেই যুক্ত আছেন। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা আজকে আলোচনা করব দেওয়ানি কার্যবিধির যে প্রথম রিভিশন ক্লাস। আমরা প্রথম ক্লাসে আলোচনা করব দেওয়ানি কার্যবিধির প্রথম থেকে আমরা যত দূর যাওয়া যায়, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সে পর্যন্ত যাব। ওকে, ঠিক আছে। ওকে, এখন দেখেন, আমরা গতকাল একটা পাবলিক ক্লাসে আলোচনা করেছিলাম দেওয়ানি কার্যবিধির শ্রেণী, মানে দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ, দেওয়ানি আদালত কয় প্রকার, দেওয়ানি আদালতের এখতিয়ার, তারপরে আলোচনা করেছি একটা মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত। ওকে, তো এই যে বিভিন্ন ধাপ, বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতিগুলো যদি আপনাদের জানা না থাকে, আপনারা কিন্তু দেওয়ানি কার্যবিধি
বুঝতে পারবেন না। তাই আমি আশা করি গতকালকের ক্লাসে সবাই যুক্ত ছিলেন। আপনারা ক্লাসটা যদিও না দেখে থাকেন আবার একটু দেখে নেবেন। ওকে, যাই হোক, আমরা আজকে শুরু করব প্রথম থেকে। প্রথম প্রাসঙ্গিক আলোচনা থেকে এখন প্রশ্ন হয় না, পূর্বে এই প্রাসঙ্গিক বিষয়গুলো থেকে প্রশ্ন হয়েছিল। হ্যাঁ, তো তবুও আমরা প্রাসঙ্গিক বিষয়গুলো জানবো। দেখেন, দেওয়ানি কার্যবিধি কত সালের আইন? দেখি কে বলতে পারেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আমরা 2-3 মিনিট একটু প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলি। সবাই কমেন্ট করবেন। এমডি হারুন যুক্ত আছেন, ফরহানা বেবি, ববি, শিমু সুলতানা, মৌহক, অনেকেই যুক্ত আছেন। কমেন্ট করবেন দেওয়ানি কার্যবিধি কত সালের আইন। যেহেতু লেখা আছে 1908 সাল, নো প্রবলেম। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম কোডিফাইড হয় কত সালে? দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম কোডিফাইড হয় কত সালে? হ্যাঁ, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, আপনারা পরবর্তী প্রশ্নটা সমাধান করবেন। দেওয়ানি কার্যবিধি কোডিফাইড হয় সর্বপ্রথম কত সালে? মারিয়া ক্লারা। 1898 হচ্ছে ফৌজদারি কার্যবিধি। হ্যাঁ, মারিয়া ক্লারা, এটা হচ্ছে 1908 সালের আইন। ঠিক আছে, ওকে। সো আমরা সর্বপ্রথম কোডিফাইড হয় এখানে 1859 সালে। ভেরি গুড, মারিয়া ক্লারা, 1859। এই যে তামাদি আইন পড়েছিলাম না আমরা, তামাদি আইন এবং দেওয়ানি কার্যবিধি, হ্যাঁ, কোডিফাইড হয় 1859 সালে। এটা দুটাই মনে রাখবেন। এবং তামাদি আইনও হচ্ছে 1908 সালের আইন। আমাদের দেওয়ানি কার্যবিধিও কিন্তু 1908 সালের আইন। ঠিক আছে, এটা মনে রাখতে পারেন। ওকে, দেখেন, এই যে দেওয়ানি কার্যবিধিতে আমরা জানি দেওয়ানি কার্যবিধিতে ধারা কয়টা? ধারা কয়টা আছে লিখেন। এগুলো প্রাসঙ্গিক বিষয়। 58টি ধারা। ঠিক আছে, 58টি ধারা আছে। ওকে, কয়টা তফসিল আছে দেখেন তো? তফসিল 5টি তফসিল আছে। দেখেন, ফৌজদারিতেও কিন্তু আমরা 5টা তফসিল পাই। ওকে, অনেকেই যুক্ত আছেন, দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন। হ্যাঁ, আমরা ফৌজদারিতে কিন্তু 5টা তফসিল দেখতে পাই, তাই না? ফৌজদারিতেও দেখবেন 5টা তফসিল আছে। ফৌজদারিতে দেখেন 5টা তফসিল আছে। প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিলে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ফৌজদারিতে আমরা দেখতে পাই। তোমরা এই যে 5টা তফসিল, এই 5টা তফসিলে দেখবেন, হ্যাঁ, প্রথম তফসিলে 51টি আদেশ আছে। 51টি আদেশ আছে, আর অনেক বিধি উপবিধি আছে। 51টি আদেশে অনেক বিধি উপবিধি আছে। বাতিল, দ্বিতীয় তফসিল কি? বাতিল। ঠিক আছে, তৃতীয় তফসিলে কি আছে বলেন তো? তৃতীয় তফসিলে আছে কালেক্টর কর্তৃক ডিক্রি জারি। এটা তফসিলগুলো একটু খেয়াল করে রাখবেন। কালেক্টর কর্তৃক ডিক্রি জারি, তৃতীয় নাম্বার তফসিল। হ্যাঁ, চতুর্থ নাম্বার তফসিলে আছে এই যে সংশোধিত যে আইনগুলো আছে, বিভিন্ন সময়ে যে দেওয়ানি কার্যবিধি সংশোধন হয়, সংশোধিত আইন। ওকে, এবং পঞ্চম নাম্বার যে তফসিল, এটাও বাতিল। তাহলে বলবৎ আছে কয়টা তফসিল বলেন তো দেখি, কমেন্ট করবেন। আদেশ, এটা হচ্ছে আদেশ। প্রথম তফসিলে 51টি আদেশ আছে। এই তফসিলগুলো অবশ্যই আপনাদের একটু এইভাবে মনে রাখবেন। দেখি অনেকেই যুক্ত আছেন, দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। ধারা 69, হ্যাঁ, দ্বিতীয় তফসিলে, হ্যাঁ 69। ভেরি গুড, ভেরি গুড। কে বললেন? ভানু ঘোষ। দ্বিতীয় এবং পঞ্চম তফসিল বাতিল। হ্যাঁ, এই যে দ্বিতীয়, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে এই যে পঞ্চম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিল বাতিল। ঠিক আছে, আমরা বর্তমানে দেখতে পাই বলবৎ আছে তাহলে কয়টা? বলবৎ আছে 3টি তফসিল বর্তমানে বলবৎ আছে। যদি আসে সর্বমোট তফসিল কয়টা, যদি প্রশ্ন হয় সর্বমোট তফসিল কয়টা, 5টা তফসিল। বলবৎ আছে কয়টা? 3টা। প্রথম তফসিল, তৃতীয়, চতুর্থ, এই যে 3টা তফসিল বর্তমানে বলবৎ। প্রথম তফসিলে 51টি আদেশ, অনেক বিধি উপবিধি আছে। তৃতীয় তফসিল হচ্ছে কালেক্টর কর্তৃক ডিক্রি জারির কথা বলা হচ্ছে। 59 ধারা, সরি 69, হ্যাঁ 69 ধারা। এবং সংশোধিত যে আইনগুলো আছে চতুর্থ তফসিলে। পঞ্চম তফসিলটা বাতিল। ওকে, এভাবে আপনারা মনে রাখতে পারেন। তাহলে আমরা
এই যে দেওয়ানি কার্যবিধির 158টি ধারা, 5টি তফসিল আমরা দেখলাম, এবং এই দেওয়ানি কার্যবিধি সর্বশেষ কত সালে সংশোধন হয় কমেন্ট করবেন। দেখি কে পারেন। দেওয়ানি কার্যবিধি কে কল করে ভাই? ওকে, দেখেন শিক্ষার্থী, এখনো কি শিক্ষার্থীদের ঈদ শেষ হয়নি? অনেক শিক্ষার্থী কিন্তু দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী এখনো যুক্ত হননি, কেন বুঝলাম না। অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে কি করতেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে আলোচনা করতেছে মেবি অনেকেই। দেখি একটু কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনারা ক্লাসে যুক্ত হন? হ্যাঁ, আপনারা ক্লাসে যুক্ত হন, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করেন আপনারা? ক্লাস চলতেছে। হ্যালো, এমডি আশরাফুল আজিম যুক্ত আছেন, ফরিদুল ইসলাম হেলাল, সায়েদা। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়েছি, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে প্রবেশ করেন। ফেসবুক লাইভে ক্লাস হচ্ছে, বুঝতে পারছেন? সবাই লিভ নেন। আরে বাবা, এটাও বুঝে না বাঙালি মানুষ আমরা। ওকে, তাহলে দেখেন কত সালে সংশোধন হয় দেওয়ানি কার্যবিধি, সর্বশেষ সংশোধন হয় কত সালে? সবাই কিন্তু উত্তর দিয়েছেন 2017 সাল, কিন্তু দেওয়ানি কার্যবিধি, হ্যাঁ দেখেন সংশোধন হয়েছে 2025 সালে। দেওয়ানি কার্যবিধি 2025 সালে কিছুদিন আগে সংশোধন হয়, ঠিক আছে। কক্সবাজার থেকে আছি, কক্সবাজার থেকে মারিয়া ক্লারা যুক্ত আছেন। ওকে, অনেকে যুক্ত আছেন দেখতে পাচ্ছি। ওকে, যাই হোক, আমরা এই সংশোধিত বিষয়গুলো থেকে বেশি কিছু সময় নষ্ট করব না। দেখেন এটা কার্যকর হয় 1 জানুয়ারি। এই আইনটা 1 জানুয়ারি 1909 সাল থেকে কি হয়, কার্যকর হয়। এখান থেকে প্রশ্ন হয়ে যেতে পারে, এখান থেকে প্রশ্ন হতে পারে। কার্যকর হয় 1 জানুয়ারি, ঠিক আছে। তো বলার পরও গ্রুপে এক্সাম আনসার শিট পাঠাইতেছে। আচ্ছা, পাঠাবে, কারণ সবাই তো আর এগুলো বুঝে না, ঠিক আছে। দেখেন বিগত সালে কয়েকটা প্রশ্ন এখান থেকে করা হয়েছে। আমরা ক্লাসে আলোচনা করার পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে করে যাব, সময় লাগুক। আপনারা ধৈর্য ধরবেন, ক্লাসের প্রত্যেকটা উত্তর আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। দেখেন এখানে সর্বপ্রথম সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয় কত সালে? উত্তর করবেন কমেন্টে। আরেকটি প্রশ্ন হয়েছিল দেওয়ানি কার্যবিধি 1908 কার্যকর হয় কত সালে? এটা উত্তর করবেন। আবার দেওয়ানি কার্যবিধি কি ধরনের আইন? এটা হচ্ছে একটা পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। একটা টেকনিক মনে রাখবেন, এই যে সুনির্দিষ্ট এবং প্যানাল কোড, এই দুইটা হচ্ছে মূল আইন। এই যে সুনির্দিষ্ট প্রতিকার, প্যানাল কোড, এই দুইটাই শুধুমাত্র মূল আইন, এই দুইটাই মূল আইন। আর বাকি যে আইনগুলো আমরা পড়ব, এই বাকি আইনগুলো আমরা 7টা আইন পড়ি। এই 7টা আইনের মধ্যে দেখবেন সুনির্দিষ্ট প্যানাল কোড, এই দুইটা আইনই হচ্ছে মূল আইন, আর বাকি সকলগুলোই হচ্ছে পদ্ধতিগত আইন, বিধিবদ্ধ আইন। ওকে, এখন দেখেন এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, মূল আইন, এই যে মূল আইন এসআর অ্যাক্ট, এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে মামলার কথাগুলো বলা হচ্ছে, এখানে আমরা দলিল সংশোধনের মামলার কথা দেখতে পাই, চুক্তি রদ, চুক্তি বলবতের মামলার কথা দেখতে পাই, আমরা দেখতে পাই কি আরো অনেক প্রকার মামলার কথা কিন্তু আমরা এখানে দেখতে পাই। ওকে, এই যে মামলাগুলো হচ্ছে চুক্তি প্রবলের মামলা, নিষেধাজ্ঞার মামলা, স্থাবর দখল, সম্পত্তি দখল উদ্ধারের মামলা, অনেক প্রকার মামলা কিন্তু আমরা এখানে দেখতে পাই। এই মামলাগুলো হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে মামলাগুলো, এটা কিন্তু পদ্ধতির কথা সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলা নাই, ঠিক আছে।
এই মামলার পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে আমাদের দেওয়ানি কার্যবিধি। কোন পদ্ধতিতে মামলাগুলো দায়ের করতে হবে, একটা মামলা কিভাবে দায়ের করবেন, কিভাবে আদালত ডিক্রি দিবে, কিভাবে রায় প্রচার করবে, কিভাবে সাক্ষ্য প্রদান করবে, এই পদ্ধতিগুলোর কথা কিন্তু আমরা এই দেওয়ানি কার্যবিধিতে দেখতে পাই। যেমন ধরেন পেনাল কোড, যে শাস্তির কথাগুলো বলা হচ্ছে, একটা শাস্তির সংজ্ঞা, শাস্তি কত বছর হবে, একটা অপরাধ করলেন আপনি, একটা নরহত্যা করলেন, একটা খুন করলেন, আপনার শাস্তি কতটুকু হবে, সেই কথাটা পেনাল কোডে বলা হচ্ছে। যে হত্যা যদি কেউ খুন করে তার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু পেনাল কোডে কিন্তু আদৌ বলা নাই যে ওই শাস্তিটা কিভাবে কার্যকর করতে হবে। এটা বলা আছে কোথায়? ফৌজদারি কার্যবিধিতে। ফৌজদারি কার্যবিধিতে শাস্তিটা কিভাবে কার্যকর করতে হবে ওই বিষয়গুলো বলা আছে। তেমনি ভাবে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে সকল মামলা দেখতে পাই, ইনজাংশন বলি, নিষেধাজ্ঞার মামলা বলি, তারপরে যে চুক্তি প্রবল, দলিল বাতিল, দলিল সংশোধন, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, যত প্রকার মামলার কথা বলি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলাগুলোর পদ্ধতির কথা বলা হচ্ছে আমাদের এই দেওয়ানি কার্যবিধিতে। আরেকটা কথা বলি, দেওয়ানি কার্যবিধিটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। এই যে এই আইনটা যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন, বুঝতে পারেন, প্রশ্ন কিন্তু এখান থেকে পাবেনই, অনেক প্রশ্ন কমন পাবেন, 15টার উপরে কমন পাবেন মিনিমাম। তাই দেওয়ানি কার্যবিধিটা বুঝতে হবে। যদি কোনো বিষয় আপনি বুঝতে না পারেন, সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যেই বলি, আমি পড়াচ্ছি, আমার মন মতো পড়াচ্ছি, অনেক সময় আপনি একটা বিষয় বুঝতে পারলেন না, প্রশ্ন করবেন যে স্যার আমি বুঝি নাই, কমেন্ট করবেন স্যার আমি বুঝতে পারলাম না, আবার রিপিট করেন, আমি আবার রিপিট করব, আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সোনিয়া জান্নাত ইজ ওয়াচিং। ওকে, তাহলে মূল আইনগুলো, যে আইনের মাধ্যমে কার্যকর করা হয়, ওই মামলা কিভাবে দায়ের করতে হবে, কোথায় দায়ের করতে হবে, কোন আদালতে দায়ের করতে হবে, ইত্যাদি প্রকারের যে পদ্ধতির কথা বলা হচ্ছে, এটাই হচ্ছে আমরা পদ্ধতিগত আইন, দেওয়ানি কার্যবিধি। হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলাগুলো আমরা দেওয়ানি কার্যবিধি অনুযায়ী দাখিল করি। হ্যাঁ, দেখেন আমরা দুই ধারাটা, এখানে দুই ধারাটার মধ্যে কিছু সংজ্ঞা আছে। সবাই খাতা কলম নিয়ে বসবেন। আমি আবারও বলি, ক্লাসে যখন পড়বেন, বসবেন, কলম, বই, খাতা, যে কোনো বই, মূল বই আপনি ফলো করলে মূল বই নিয়ে বসতে পারেন, গাইড ফলো করলে গাইড নিয়ে বসতে পারেন। শুধু যে আমার লাইভ ক্লাস দেখবেন সেটা না, এখন কিন্তু আসলে ওইভাবে বোঝানোর সময় নাই। আমি জাস্ট আপনাদেরকে দিক নির্দেশনা দেব যে এইভাবে ফলো করেন। ঠিক আছে? এইভাবে ফলো করেন। এই আরিফ ভাই, ক্লাস তো হচ্ছে, আমি তো লিঙ্ক দিয়েছি। কি যে বাবা, কল দেব, ক্লাসে যুক্ত না হয়ে অনেকে এখন কল দিচ্ছে, ছাত্র বুঝে না। অনেক ছাত্র এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছে, আমি কি বিষয়টা বুঝতে পারলাম না। অনেক ছাত্র তবুও বুঝতে, স্যার ফরিদ উদ্দিন লাইভে আসতে পারতেছে না, জালালিতে ফরিদ উদ্দিন লাইভে আসতে পারতেছে না, এখন কি করা যায় বলেন? আমি তো ক্লাসে যুক্ত, কি করব বলেন? অনেকেই তো লাইভে আসছে। আচ্ছা, আপনি ফরিদ উদ্দিনকে মেসেজ করতে বলেন তো, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলেন দেখি। এখন যা বলতেছিলাম ভুলে গেছি। হ্যাঁ, খাতা কলম বই নিয়ে সবাই বসবেন। এখন আমি শুধু বলবো যে এটা পড়বেন, বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার পড়তে হবে। মেন্টর মানে কি? আপনাকে গাইডলাইন দিয়ে দিবে, পড়াটা মুখস্থ করিয়ে দিবে না, গিলিয়েও দিবে না, আপনার নিজেকেই পড়তে হবে। তবে ক্লাসগুলো দেখলে আমি এটা বলতে পারি, ক্লাস থেকে আপনি 10-12 নাম্বার ক্যারি করতে পারবেন। মনোযোগের সাথে অবশ্যই দেখতে হবে। পুঞ্জ গুচ্ছ যুক্ত আছেন, স্যার ফরিদ উদ্দিন লাইভে যুক্ত হতে পারতেছে না। হ্যাঁ, আমি যে বিষয়টা বলতেছিলাম, এই যে দুই ধারাটা, যে সংজ্ঞা, দুই ধারাতে অনেকগুলো সংজ্ঞা আছে। ধারা 2 দেখেন, আমরা দেখেন এখানে 2-2 নিব, 2-9 নিব, 2-14 নিব। 3টা ধারা একসাথে আপনারা নোট ডাউন করে নিতে পারেন। দেখেন 2-2 হচ্ছে, এটা কি? 2-2 হচ্ছে ডিক্রি। এই ডিক্রির সংজ্ঞা দেওয়া আছে 2-2 ডিক্রি, 2-9 হচ্ছে রায়, এবং 2-14তে হচ্ছে অর্ডার বা আদেশ। এই যে আদালত, হ্যাঁ, বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন আদেশ প্রদান করেন। রায় কখন প্রদান করেন? ডিক্রি বলতে কি বোঝায়? সংজ্ঞাগুলো দেওয়া হচ্ছে 2-2। এখন এই টাইমে সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, শুধু মনে রাখবেন 2-2 ডিক্রির সংজ্ঞা, 2-9 রায়, 2-14 আদেশ।
তিনটা যারা গুলিয়ে ফেলেন একসাথে লিখবেন। 2-এর 2 ডিক্রি, 2-এর 9 রায়, 2-এর 14 আদেশ, এইভাবে মনে রাখতে পারেন। হ্যাঁ, দেখেন 2-এর 2-এ যে কথাটা বলা হচ্ছে, আমরা 2-এর 2টা আলোচনা করি। 2-এর 2 ডিক্রিটা একটু আলোচনা করা দরকার। দেখেন এখানে 2টা বিষয় ডিক্রি বলে কি হবে না, গণ্য হবে না। 2টা বিষয়, আপিলযোগ্য যদি কোনো আদেশ, যেটা আপিল করা যায় এমন সিদ্ধান্ত, হ্যাঁ, 2টা বিষয় ডিক্রি বলে গণ্য হবে না। ডিক্রি বলে গণ্য হবে না 2টা বিষয়, ডিক্রি বলে গণ্য হবে না। অর্থাৎ যে আদেশ, এমন একটা আদেশ আছে যার বিরুদ্ধে আপিল করতে পারবেন। আমরা তো সবাই জানি সকল ডিক্রির বিরুদ্ধেই কি আপিল করা যায়, বাট 2টা ডিক্রির বিরুদ্ধে আপিল করতে পারবেন না। 9 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা আপিল করা যাবে না। সুলের ডিক্রির বিরুদ্ধেও কি করা যাবে না, সুলের ডিক্রি, এটাও কিন্তু আপিল করা যাবে না। নো আপিল, হ্যাঁ, নো আপিল, নো, এটার বিরুদ্ধে কি আপিল করতে পারবেন না। খেয়াল করবেন, দেখেন ডিক্রি, সকল ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, বাট 2টা। ফরিদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে ক্লাসে জয়েন্ট হতে পারে। ফরিদ ভাই কে গো? ফরিদ ভাই কই? আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে বলেন তো দেখি। ফরিদ, কোন ফরিদ? ফরিদ ভাই কে? আমি তো ফরিদকে চিনলাম না। ও ফরিদ সাহেব, আচ্ছা আচ্ছা, ফরিদ সাহেব। আমি তো লিঙ্ক ফরিদ সাহেবকেও দিয়েছি। এখন ফরিদ সাহেব যদি লিঙ্কে প্রবেশ না করে, আমি তার পার্সোনাল হোয়াটসঅ্যাপে, এই দেখেন ফরিদ সাহেবকে আমি পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়েছি, এই ফরিদ সাহেব সম্ভবত। কিন্তু ফরিদ সাহেব তো যুক্ত হতে পারতেছে না, কি করার বলেন তো, কি মুশকিল। কঠিন বিষয়। আচ্ছা ফরিদ সাহেব, এখন ফরিদ সাহেবকে সবাই বলেন যে আপনারা সবাই ক্লাসে যুক্ত হন। এখন সবাই ক্লাসে যুক্ত হন, ক্লাসে যুক্ত হয়ে নিন। আমি আশা করি ফরিদ সাহেব যুক্ত হতে পারবেন এখন। ফরিদ সাহেবেরটা আপনার রিকোয়েস্ট দিয়েছিল, অ্যাকসেপ্ট করা হয় নাই, সেই কারণে হয়তোবা যুক্ত হতে পারেননি। ঠিক আছে, ফরিদ সাহেব সম্ভবত এখন যুক্ত হতে পারবেন। আপনারা কেউ একজন ফরিদ সাহেবকে মেসেজ করেন। ফরিদ সাহেব দেখেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আহসানুল্লাহ খুকন, আবার বুঝিয়ে বলবো। দেখেন আমি আবার শুরু করি, প্রথম থেকে শুরু করব, অনেকেই যুক্ত ছিলেন না, আমি আবার বলবো। প্রথম ক্লাসে এরকমই হবে, আপনারা একটু মাইন্ড করবেন না, অনেকেই বুঝে না তো, ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, অনেকেই বুঝে না বিষয়টা। প্রথম ক্লাসটা এরকমই হয়, আমরা যখন ক্লাসগুলো শুরু করি অনেক নতুন ছাত্র অ্যাড হয়, সেই কারণে এরকম হয়ে যায়, ঠিক আছে। তো আগামীকাল থেকে হবে না, কারণ প্রথম ক্লাস তো অনেকেই বুঝে না কিভাবে ক্লাসে ঢুকতে হবে। আচ্ছা, আপনারা একজন কেউ ফরিদ সাহেবকে মেসেজ করেন, ফরিদ সাহেব যুক্ত হতে পেরেছে, দেখেন হয়েছে কিনা। হ্যাঁ, ফরিদ সাহেব আর 2 জন, সবাইকে আমি অ্যাড করে দিছি, এমডি হালিম। রাইট, বিশ্বজিৎ দাস। ব্যক্তিগত ফেসবুক পেজ না থাকলে কিন্তু অন্য ফেসবুক আইডি দিয়ে এখানে প্রবেশ করা যাবে না, কারণ এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। হ্যাঁ, আমি প্রথম থেকে শুরু করি। দেখেন আমরা 2 ধারাতে দেখেন অনেকগুলো বিষয়ের সংজ্ঞা দেওয়া আছে। হ্যাঁ,
দুই ধারা, আমরা দুই ধারাটা যখন আলোচনা করব অনেকগুলো বিষয়ের সংজ্ঞা দেওয়া আছে, অনেকগুলো বিষয়ের সংজ্ঞা দেওয়া আছে। দেখেন দুই ধারাতে অনেকগুলো বিষয়ের সংজ্ঞা দেওয়া আছে। আচ্ছা, প্রথম ক্লাস তো আপনারা একটু মনে কিছু নিয়েন না। আর যারা দেখতে পারতেছেন আমি রেকর্ডেড ক্লাসটা আবার কপি করে দিয়ে দিব, সবাই দেখতে পারবে, ভিডিওটা ডাউনলোড করে দিয়ে দিব। আচ্ছা দেখি আমরা শুরু করি। বাকিদের জন্য আমাদের সবার সমস্যা হবে, এটা হওয়া উচিত না। ধারা 2 নাম্বার দেখেন, এই দুই ধারাতে কিছু সংজ্ঞা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো থেকে প্রশ্ন হতে পারে মনে রাখেন। 2 ধারা, এটা ডিগ্রির সংজ্ঞা দেওয়া আছে। ডিগ্রি বলতে কি বোঝায় দেখবেন 2 বলা হচ্ছে। ডিগ্রিটা কি, ডিগ্রি বলতে কি বোঝায়, এটা 2 ডিগ্রি বলতে কোনো আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রচারিত বা প্রকাশিত এমন কোনো বক্তব্য যা কোনো মোকদ্দমার বিতর্কিত বিষয় চূড়ান্তভাবে নিষ্পত্তি করে। ঠিক আছে, কোনো বিতর্কিত বিষয় চূড়ান্তভাবে নিষ্পত্তি করে থাকে। কি রে বাবা, ডাইরেক্ট কল মারে, খুবই প্রবলেম আছে, কি করব। স্যার অনেকে তো আপনার কথাই বুঝে না, আর ক্লাসে ঢুকতে পারাটা তো স্বাভাবিক, কথাই বুঝে না, খুবই প্রবলেম আছে বলেন। যাই হোক, আমি পরে রেকর্ডেড ক্লাসটা ডাউনলোড করে দিয়ে দিব, সবাই দেখতে পারবে। আমরা এখন আর সেদিকে নজর দেব না, ক্লাসের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দেখেন আমি এখন আর অন্য কোনো দিকে নজর দেব না, ক্লাসে ঢুকবো। ওকে শরীফ ভাই, ক্লাসে ঢুকে যাচ্ছে। দেখেন আপনারা প্রথম থেকে শুরু করলাম। দুই ধারাতে অনেকগুলো সংজ্ঞা, তন্মধ্যে 2 ডিক্রি হচ্ছে একটা আদালতের চূড়ান্ত আদেশ, যেটার মাধ্যমে একটা আদালত কি করে বিতর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো চূড়ান্তভাবে নিষ্পত্তি করে থাকে। 2টা বিষয় ডিক্রি না। এই যে দেখেন 2টা বিষয় ডিক্রির বিরুদ্ধে সাধারণত আপিল করা যায়, মনে রাখবেন প্রত্যেকটা ডিক্রির বিরুদ্ধেই আপিল করতে পারবেন। কিন্তু 9 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলার কথা জানি। এই যে 9 ধারার মামলার বিরুদ্ধে, ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। সুলে ডিক্রি, যেগুলো আপোষের মাধ্যমে ডিক্রি হয়, কম্প্রোমাইজ ডিক্রি, সেই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। এখন দেখেন আবার ডিক্রি বলে গণ্য হবে না, ডিক্রি বলে গণ্য হবে না, ডিক্রি বলে গণ্য হবে না কোনগুলো? আদেশ, যেগুলোর বিরুদ্ধে আপিল করা যাবে এমন কোনো আদেশ, ঠিক আছে। এবং অনুপস্থিতির জন্য আদালতের খারিজ আদেশ, বাদী আদালতে অনুপস্থিত, বাদী যদি আদালতে অনুপস্থিত থাকে একটা মামলা কি হয়, খারিজ হয়ে যায়, এটাও ডিক্রি হবে না, ঠিক আছে। দেখেন এটা মনে রাখবেন। এবং আরো 2টা আদেশ আছে, দেখেন 2টা আদেশ ডিক্রি বলে গণ্য হতে পারে। 2টা আদেশগুলো 2টা আদেশ আছে, কিছু আদেশ আছে সাধারণত আদেশগুলো ডিক্রি হিসেবে গণ্য হয় না। 2টা সিদ্ধান্ত মানে আদেশ, এই যে 2টা আদেশের কথা বলবো। একটা হচ্ছে কি আদেশ বলেন তো দেখি, আরজি প্রত্যাখ্যান, রিজেকশন অফ প্লেন্ট। আরজি প্রত্যাখ্যান, এই যে আরজি প্রত্যাখ্যানের একটা আদেশ, এটা কত ধারায় হয়, কত আদেশে হয় দেখি, কে বলতে পারে? আরজি প্রত্যাখ্যান, এটা ডিক্রি। এই যে আদেশটা, এটা হচ্ছে একটা ডিক্রি। প্রশ্ন এখান থেকে হবে, এই আদেশটা ডিক্রি। আরেকটা আদেশ আছে রেস্টিটিউশন বা প্রত্যর্পণ। ভেরি গুড ফাতিন হাসান দ্বীপ, ভেরি গুড। আদেশ 7-এর 11 বিধি, 4টি কারণে কি হয় আরজি প্রত্যাখ্যান হয়। 4টি কারণে কয়টি? 4টি কারণে আরজি প্রত্যাখ্যান হতে পারে, ঠিক আছে। এই যে 7-এর 11 আরজি প্রত্যাখ্যান, এই যে আদেশটা আদালত দিবেন, এই আদেশটা ডিক্রি বলে গণ্য হবে। এবং রেস্টিটিউশন বা প্রত্যর্পণের আদেশ ডিক্রি হিসেবে গণ্য হবে।
এই দুইটা মনে রাখবেন। আমি এখন যেগুলো আপনাদেরকে আন্ডারলাইন করব সেগুলোই শুধু মনে রাখবেন, বাকিগুলো মনে রাখার দরকার নাই। আদেশ, সাধারণত আদেশগুলোকে ডিক্রি বলা হয় না। এই দুইটা আদেশ ডিক্রি হিসেবে গণ্য হতে পারে। রেস্টিটিউশন মানে প্রত্যর্পণের আদেশ এবং আর্জি প্রত্যাখ্যান, রিজেকশন অফ প্লেন্ট। রিজেকশন অফ প্লেন্ট, এই যে 7 আদেশের 11 বিধিতে রিজেকশন অফ প্লেন্টের কথা বলা হচ্ছে। এই দুইটা আদেশ ডিক্রি হিসেবে গণ্য হতে পারে। আবার বলি, দুইটা আদেশ ডিক্রি হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এই যে দুইটা আদেশের বিরুদ্ধে কিন্তু আপনি কি করতে পারবেন, আপিল করতে পারবেন। ঠিক আছে, এই দুইটা আদেশ ডিক্রি হিসেবে গণ্য হবে। ঠিক আছে, আর বেশি পড়াবো না এখান থেকে। 2-9 রায়ের সংজ্ঞা। ঠিক আছে, ডিক্রি প্রদানের ভিত্তি হিসেবে যে আদেশটা প্রদান করা হয় তাকে বলা হয় রায়। 2-9 হচ্ছে রায়ের সংজ্ঞা, এটা মনে রাখবেন। বা সংজ্ঞা মনে না রাখলেও 2-9 ধারাতে রায়ের সংজ্ঞা প্রদান করা আছে, এটুকু মনে থাকলেই হবে। 2-14তে আদেশের সংজ্ঞা প্রদান করা আছে, এটুকু মনে থাকলেই হবে। দেখেন আরও এখান থেকে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন। এই যে দেখেন, দুইটা প্রশ্ন এখান থেকে করা হয়েছে যে দেওয়ানি কার্যবিধির 144 ধারার অধীন প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত, এটা কি রায়, ডিক্রি, আদেশ নাকি রিভিউ? এটা মানে একটা ডিক্রি, প্রশ্ন কিন্তু হয়েছে। আরেকটি প্রশ্ন, নিচের কোন আদেশটি ডিক্রি হিসেবে গণ্য হবে? আরজি ফেরতের আদেশ, আরজি গ্রহণের আদেশ, আরজি সংশোধনের আদেশ, আরজি প্রত্যাখ্যানের আদেশ। এই যে আরজি প্রত্যাখ্যানের আদেশ, এখান থেকেও প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, তাহলে 3 আর দেখেন ডিক্রিদার 3 আছে, 2-3। 2-3-এ কি বলা আছে? ডিক্রিদার, ডিক্রি হোল্ডার মানে ডিক্রিদার, ডিক্রিদার। এবং 2-এর দেখেন 2-10-এ দায়িক, দায়িক জাজমেন্ট ডেটর, ডিক্রি হোল্ডার অ্যান্ড জাজমেন্ট ডেটর মানে আদালত যার পক্ষে ডিক্রি দিবেন, যার পক্ষে ডিক্রি হবে, ডিক্রি হবে তাকে বলা হবে ডিক্রিদার। যার পক্ষে ডিক্রি হয় তাকে ডিক্রিদার। 2-3-এ বলা হচ্ছে ডিক্রিদার, আদালত যার পক্ষে ডিক্রি প্রদান করবেন তিনি হচ্ছেন ডিক্রিদার। আর যার বিপক্ষে দিবেন ডিক্রিটা, আদালত যার বিপক্ষে ডিক্রি দিবেন, যার বিপক্ষে ডিক্রি প্রদান করবেন তাকে বলা হয় জাজমেন্ট ডেটর। ঠিক আছে, বা দায়িক, দায়িক। 2-3, 2-10 একসাথে মনে রাখবেন, তাহলেই মনে থাকবে। 2-3 ধারা, 2-10 ধারা একসাথে মনে রাখবেন। 2-3 ডিক্রিদার মানে ডিক্রি হোল্ডার, 2-10 জাজমেন্ট ডেটর মানে দায়িক, যার বিপক্ষে ডিক্রি হয়। এইভাবে মনে রাখবেন। ঠিক আছে, মুছিয়ে দিলাম। পরবর্তী বিষয়গুলো হচ্ছে আমরা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ 2-11 বলা হচ্ছে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, এটাও মনে রাখবেন। বৈধ প্রতিনিধি, মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি আমরা জানি না, সংজ্ঞা আছে, এটা মনে রাখবেন। 12 নম্বর, এই যে 2-12 মিন্স প্রফিট বা মিসনে প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা, এটা গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন মুনাফার কথা বলা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। বিগত সালে এখান থেকে প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, ভেরি গুড। বৈধ প্রতিনিধি, 2-3 ডিক্রিদার, 2-3 ডিক্রিদার, 2-10 দায়িক। দেখেন অন্তর্বর্তীকালীন মুনাফা এটা কি? এটা হচ্ছে এই যে একটা সম্পত্তি, এ নামক ব্যক্তি এই সম্পত্তিটা কি করলো? বেআইনিভাবে দখল করে স্বাভাবিক বুদ্ধিমত্তায়, স্বাভাবিকভাবে যদি কিছু লাভ করে, এই যে লাভ করলো, মুনাফা অর্জন করলো, এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন মুনাফা। বেআইনিভাবে দখল করে লাভ, যদি কোনো ব্যক্তি একটা সম্পত্তি বেআইনিভাবে দখল করে এবং ওই সম্পত্তি থেকে সাধারণভাবে যে লাভটা হবে তাকে বলা হয় মিন্স প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা। তবে এখানে মিন প্রফিট হবে না। এই যে দেখেন একটা জমি দখল করার পরে এখানে যদি কোনো উন্নয়ন সাধন করে, এই জমিতে যদি কোনো উন্নয়ন করে, এই উন্নয়নের ফলে যদি লাভ হয়
তাহলে সেটা মিন্স প্রফিট হবে না, সেটা মিন প্রফিট হবে না বা অন্তর্বর্তীকালীন মুনাফা হবে না। এখানে মনে রাখবেন, মিন প্রফিট বলতে বোঝাচ্ছে একটা জমি বেআইনিভাবে অবশ্যই দখল করতে হবে। বেআইনিভাবে দখল করার পরে সাধারণ বুদ্ধিমত্তা বা সাধারণভাবে যদি সেই সম্পত্তি থেকে কোনো লাভ হয় তাকে বলা হয় মিন্স প্রফিট। কিন্তু প্রশ্নটা উল্টাভাবে হয়। প্রশ্নটা হবে এখানে যে এখানে উন্নয়নের ফলে যদি কোনো লাভ হয়, তাহলে উন্নয়নের ফলে যদি কোনো লাভ হয় সেখানে মিন্স প্রফিট হবে না, মিন্স প্রফিট হবে না। ধরেন আপনি 5 শতক একটা জমি বেদখল করলেন বেআইনিভাবে, বেদখল করার পরে সেখানে আপনি একটা বিল্ডিং নির্মাণ করলেন, তারপরে বালু ভরাট করলেন, সেখানে কিছু ঘরবাড়ি নির্মাণ করে ভাড়া দিলেন, সেখান থেকে লাভ হচ্ছে। এই যে উন্নয়নের ফলে যে একটা লাভ, এই লাভটা কিন্তু মিন্স প্রফিট হবে না। ক্লিয়ার কিনা জানাবেন। এখানে আপনারা মনে রাখবেন অবশ্যই এটা অন্যায়ভাবে বেআইনিভাবে দখল করতে হবে, ঠিক আছে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এটা শুধু প্রযোজ্য, শুধুমাত্র প্রযোজ্য স্থাবর সম্পত্তি, অবশ্যই স্থাবর সম্পত্তি। এবং তামাদি মেয়াদ, এই মামলাটা যে আপনি করবেন তামাদি মেয়াদটা হচ্ছে 3 বছর। নোট ডাউন রাখেন, এখান থেকে প্রশ্ন যদি হয় এখান থেকেই হবে। চৌধুরী হৃদয়, বেআইনিভাবে দখলকৃত সম্পত্তি থেকে মুনাফা লাভ, বেআইনিভাবে দখল করে লাভ। ওকে, ক্লিয়ার কিনা কমেন্ট করবেন, ক্লিয়ার কিনা কমেন্ট করবেন। ঠিক আছে, মিন্স প্রফিট আবারও সামারি করে দিচ্ছি। অন্তর্বর্তীকালীন মুনাফা বেআইনিভাবে দখল করে ওই সম্পত্তি থেকে যদি কোনো লাভ হয় সেই লাভটা হচ্ছে মিন্স প্রফিট। উন্নয়নের ফলে কোনো বাসাবাড়ি নির্মাণ করে বা উন্নয়ন করলেন, উন্নয়নের ফলে যদি কোনো লাভ হয় সেটা মিন্স প্রফিট হবে না। এটা প্রযোজ্য শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য না। 3 বছরের মধ্যে এটা মামলা করতে হবে। দেখেন 2টা প্রশ্ন বিগত সালে না 3টা প্রশ্ন করা হয়েছে। মিন্স প্রফিট বলতে কি বোঝায়? চুক্তি মোতাবেক দখল থেকে লাভ, অস্থায়ী কোনো সময়ের জন্য দখল করে লাভ, বেআইনিভাবে দখল করে লাভ। তাহলে বেআইনিভাবে দখল করে লাভ। আরেকটা প্রশ্ন করা হয়েছে, কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না? কোনটি গণ্য হবে না? এই যে উন্নয়নের ফলে যদি লাভ হয় সেখানেই গণ্য হবে না। আরেকটা প্রশ্ন করা হয়েছে, মিন্স প্রফিট বলতে বোঝায় একজন ব্যক্তি কর্তৃক কোনো সম্পত্তি হতে প্রাপ্ত মুনাফা, যে সম্পত্তিতে উক্ত ব্যক্তির কি হচ্ছে আইনসম্মত দখল, বেআইনিভাবে দখল, বৈধভাবে দখল। বেআইনিভাবে দখল, এটাই হবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা 2 ধারাতে, আমি যে ধারার বিষয়গুলো পড়ালাম এগুলো আন্ডারলাইন করে রাখেন, টিক চিহ্ন দিয়ে রাখেন, এগুলো থেকে প্রশ্ন হবে। ঠিক আছে। সরকারি কর্মকর্তা 17, 8 শ্রেণীর ব্যক্তিকে সরকারি কর্মচারী বলে। 2-এর 17, এটাতে মনে রাখবেন সরকারি কর্মচারীর সংজ্ঞা আছে। 8 শ্রেণীর ব্যক্তিকে সরকারি কর্মচারী বলে, 8 শ্রেণীর ব্যক্তিকে সরকারি কর্মচারী বলে। ঠিক আছে। দেখেন আমরা গতকালকে কিছু বিষয় আলোচনা করেছিলাম। ঠিক আছে, আদালতের অধস্থনতা আমরা 3 ধারা আলোচনা করব। ধারা 3, আদালতের অধস্থনতা। দেখেন কে কার অধীনে থাকবে। সিভিল কোর্ট অ্যাক্টের 3 ধারা অনুযায়ী আমরা সবাই জানি সিভিল কোর্ট অ্যাক্ট 1887, গতকাল এই বিষয়টা আলোচনা করেছিলাম ভালোভাবে। আমি এখানে একবারে আলোচনা করে দিই 3 ধারা থেকে 6 ধারা। হ্যাঁ, মনে রাখবেন গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রথমে লিখব জেলা জাজ। জেলা জাজের অধীন কে? অতিরিক্ত জেলা জাজ। অতিরিক্ত জেলা জাজ, তার নিচে কে? যুগ্ম জেলা জাজ। তার নিচে কে? সিনিয়র সহকারী জাজ। ওকে, এবং সর্বনিম্ন হচ্ছে সহকারী জাজ। এই যে 5 শ্রেণীর আদালত আছে, কয় শ্রেণীর আদালত আছে বলেন তো দেখি? দেওয়ানি কার্যবিধিতে যে আমরা 5 শ্রেণীর আদালত দেখতে পাই, যদি আসে দেওয়ানি আদালত কয় প্রকার? 5 প্রকার। দেওয়ানি আদালত কয় প্রকার? সবাই কমেন্ট করবেন।
দেখেন তো, জেলা জাজ, অতিরিক্ত জেলা জাজ, যুগ্ম জেলা জাজ, সিনিয়র সহকারী জাজ এবং সহকারী জাজ, এই যে 5 শ্রেণীর দেওয়ানি আদালত। দেওয়ানি আদালত কয় প্রকার? 5 প্রকার। প্রশ্ন এখান থেকে হতে পারে, দেওয়ানি আদালত কয় প্রকার? দেওয়ানি আদালত 5 প্রকার, ঠিক না? এটা প্রশ্ন হতে পারে, দেওয়ানি আদালত কয় প্রকার? 5 প্রকার। এটা কোথায় আছে? এটা কোথায় বলা হচ্ছে? দ্য সিভিল কোড অ্যাক্ট 1887। এই যে সিভিল কোড অ্যাক্ট, সিভিল কোড অ্যাক্টের কোথায় বলা হচ্ছে? 1887 কত ধারা? 3 ধারা। প্রশ্ন এখান থেকে হতে পারে, দেওয়ানি আদালত যে 5 প্রকার কোথায় বলা হয়েছে? দ্য সিভিল কোড। অনেকেই বলবো দেওয়ানি আদালতের দেওয়ানি ধারা 3-এ বলা হচ্ছে, এটা বলবেন না। এটার উত্তর হচ্ছে দ্য সিভিল কোড অ্যাক্ট। দ্য সিভিল কোড অ্যাক্টের 3 ধারাতে দেওয়ানি আদালতের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা কিন্তু আমি গতকাল ভালোভাবে পড়াইছি, ঠিক আছে? আমরা দেখেন দেওয়ানি আদালত 5 প্রকার, এটা আমরা জানলাম, ঠিক আছে? দেওয়ানি আদালতের অধস্থনতা 3 ধারাতে আছে। দেওয়ানি আদালতের অধস্থনতা, সাবঅর্ডিনেশন অফ কোর্ট 3 ধারা, ঠিক আছে? এখন দেখেন, এখানে আমরা পিকুইনারি জুরিসডিকশন সম্পর্কে একবারে জেনে নেব, ঠিক আছে? দেওয়ানি আদালত গঠিত হয় কোন আইনের মাধ্যমে? এটা একটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা বুঝেন যে দেওয়ানি আদালত গঠিত হয় নিম্নের কোন আইন অনুযায়ী? এই যে 1887 সালের দ্য সিভিল কোড অ্যাক্ট অনুযায়ী কিন্তু দেওয়ানি আদালত গঠিত হয়। দ্য সিভিল কোড অ্যাক্ট 1887 অনুযায়ী দেওয়ানি আদালত গঠিত হয়। আচ্ছা, 2টা প্রশ্ন করা হয়েছে একই বিষয় নিয়ে। দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয় দ্য সিভিল কোড অ্যাক্ট অনুযায়ী, হ্যাঁ, এটা মনে রাখবেন। দ্য সিভিল কোড অ্যাক্ট 1887, এই আইনটা অনুযায়ী কিন্তু দেওয়ানি আদালত গঠিত হয়। আমরা একবারে 6 ধারাতে চলে যাব। 6 ধারা, পিকুইনারি জুরিসডিকশন। 6 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট। 6 ধারা সবাই আন্ডারলাইন করে। 6 ধারাতে কি বলা হচ্ছে? পিকুইনারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার। আর্থিক এখতিয়ার, দেখেন আপনি যখন একটা মামলা দায়ের করতে যাবেন, একটা মামলা, দেওয়ানি মামলা যখন দায়ের করতে যাবেন, অবশ্যই আর্থিক এখতিয়ার সম্পর্কে ধারণা রাখতে হবে। আর্থিক এখতিয়ার সম্পর্কে ধারণা না থাকলে দেওয়ানি মামলা করা যাবে না। গতকাল যেহেতু ক্লাসে আলোচনা করেছি, আমি প্রশ্ন করব, উত্তর করবেন। সহকারী জাজ আদালতের আর্থিক এখতিয়ার কত? কমেন্ট করেন সবাই। সহকারী জাজ আদালতের আর্থিক এখতিয়ার কত? সহকারী জাজ আদালতের আর্থিক এখতিয়ার কত? আজকে নেটেও একটু প্রবলেম করতেছে, কি ব্যাপার? প্রথম ক্লাস তো একটু প্রবলেমই হয়। সিনিয়র সহকারী, সহকারী, যুগ্ম, এই 3টা আদালতের একটা মামলা গ্রহণ করার ক্ষমতা থাকে। আদি এখতিয়ার, এই যে 3টা আদালত, সিনিয়র সহকারী, সহকারী, যুগ্ম, 3টা। 15 লক্ষ, ভেরি গুড। 1 টাকা থেকে 15 লক্ষ, ঠিক আছে? সহকারী জাজ প্রশ্ন হতে পারে। সিনিয়র সহকারী জাজ, এই যে 15 লক্ষ টাকা প্লাস হতে 25 লক্ষ, এবং যুগ্ম জেলা জজ হচ্ছে 25 লক্ষ প্লাস থেকে সীমাহীন। চট করে শিখে ফেলেন। ক্লাসের পড়া ক্লাসেই যেন শেষ হয়ে যায়। ক্লাসের পড়াটা ক্লাসেই যেন শেষ হয়ে যায়। সহকারী জাজ 1 টাকা থেকে 15 লক্ষ টাকা মূল্যবানের কোনো বিষয়বস্তু যদি একটা মোকদ্দমা করা দরকার, ধরেন আপনার এই জমিটা দাম হচ্ছে, হ্যাঁ, এই মূল্যানুপাতিক কুটফি দিতে হবে। এই জমিটার ভ্যালুয়েশন হচ্ছে আপনার 15 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা, তাহলে মামলা করবেন সহকারী জাজ আদালতে। দড়ি হয় 7 কোটি, মামলা হবে যুগ্ম জেলা জাজ আদালতে, ঠিক আছে? এরকম আর কি। তাহলে এই 3টা আদালতের আর্থিক এখতিয়ার আছে। আর জেলা জাজের আপিল এখতিয়ার আছে। আপিল এখতিয়ার, শুধুমাত্র আপিল এখতিয়ার কত? 5 কোটি। এটা মনে রাখবেন, 5 কোটি টাকা। আপিল এখতিয়ারটা হচ্ছে 5 কোটি টাকা। দেখেন, এটা বলা হয়েছে কত ধারায়? দেওয়ানি কার্যবিধির 6 ধারায়। পাশাপাশি আরেকটা আইনেও এই 2টা ধারা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। দ্য সিভিল কোড অ্যাক্ট, দ্য সিভিল কোড অ্যাক্টের 1887, হ্যাঁ, আরো 2টা ধারা আছে। দেখি, গতকাল পড়াইছি, দেখি কে বলতে পারেন।
কতকাল পড়াইছি কে বলতে পারেন? এমডি হারুন বলছেন 15 লক্ষ থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত। এটা হচ্ছে সিনিয়র সহকারী জাজ। হ্যাঁ, দ্য সিভিল কোর্ট অ্যাক্টের 1887 সালের কত ধারাতে এটা বলা হচ্ছে? ঠিক আছে, 18 এবং 19 নাম্বার সেকশনে এই যে পিকুইনারি জুরিসডিকশন দ্য সিভিল কোর্ট অ্যাক্টের, দ্য সিভিল কোর্ট অ্যাক্ট 1887 এর 18 এবং 19 নাম্বার ধারাতে পিকুইনারি জুরিসডিকশন সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, 5 কোটি টাকা পর্যন্ত হচ্ছে জেলা জাজের আপিল এখতিয়ার। ওকে, এটা মনে রাখবেন। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়। আজকে কম সময় দিচ্ছি, এখানে গুরুত্বপূর্ণ কিন্তু এই ধারাটুকু, কারণ গতকালকে আমি এটা নিয়ে বৃহৎ আলোচনা করেছি, বৃহৎ, সেই কারণেই কম গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে, 7 ধারাতে স্মল কজেস কোর্ট, আমরা 9 ধারাতে চলে যাচ্ছি, সেকশন 9, সেকশন 9-এ চলে যাচ্ছি। এটা হচ্ছে আদি এখতিয়ার বা আদি এখতিয়ার সম্পর্কে বলা হচ্ছে, বিষয়বস্তুগত এখতিয়ার সম্পর্কে বলা হচ্ছে। আদি এখতিয়ার বা বিষয়বস্তুগত এখতিয়ার সম্পর্কে বলা হচ্ছে 9 ধারাতে। দেখেন, নিষেধ না থাকলে দেওয়ানি আদালত সকল প্রকার মোকদ্দমার বিচার করতে পারে। কোর্ট টু ট্রায়াল সিভিল সুট আনলেস বাট, কত ধারার বিধান, এটা দিয়ে প্রশ্ন হতে পারে। হেডলাইনটা মনে রাখবেন 9 ধারার, কোর্ট টু ট্রায়াল সিভিল সুট আনলেস বাট, দেওয়ানি কার্যবিধির কত ধারার বিধান প্রশ্ন হতে পারে এরকমভাবে। সো হেডলাইনটা মনে রাখবেন যে দেওয়ানি আদালত নিষেধ যদি না থাকে, বারিত না থাকলে, বারিত বা নিষেধ না থাকলে একটি দেওয়ানি আদালত সকল প্রকার মোকদ্দমার বিচার করতে পারে। স্বাভাবিকভাবে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কি, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কি, এই বিষয়টা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বোঝায়, দেওয়ানির প্রকৃতির মোকদ্দমাটা কি? যে মোকদ্দমাটাতে আপনার সম্পত্তির অধিকার থাকে, সম্পত্তির অধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়, এবং পদের অধিকার, পদের অধিকার, রাইট টু প্রপার্টি অর রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি, হ্যাঁ, সম্পত্তির অধিকার বা পদের অধিকার, রাইট টু প্রপার্টি, অর কথাটা কিন্তু মাঝখানে আছে, অথবা, অর মানে অর, দেখেন অর কথা আছে, অর, অথবা, অথবা, প্রশ্ন কিন্তু এই যে অর এবং অ্যান্ড, অর এবং অ্যান্ড থেকে হয়। অ্যান্ড মানে এবং, অর মানে অথবা, এটা তো আমরা সবাই জানি। এইটা নিয়েও প্রশ্ন করা হয়েছে। কিভাবে প্রশ্ন করে বার কাউন্সিল, চিন্তা করা যায়? সম্পত্তির অধিকার অথবা পদের অধিকার নিয়ে যে সকল মোকদ্দমা পরিচালিত হয় সেগুলোকে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলা হয়। স্বাভাবিকভাবে সহজ সংজ্ঞা মনে রাখেন। 9 ধারাতে বলছে নিষেধ যদি না থাকে, বারিত যদি না থাকে, দেওয়ানি আদালত সকল প্রকার মোকদ্দমায় বিচার করতে পারে, তবে ফৌজদারি মামলা তো বিচার করতে পারবে না। ঠিক আছে, এখানে কোন মামলাগুলো দেওয়ানির প্রকৃতির মামলা, এক্সপ্লেনেশন, ব্যাখ্যাতে এই কথাটা বলছে। সম্পত্তির অধিকার এবং পদের অধিকার, এই যে দুইটা অধিকার, এই দুইটা অধিকার নিয়ে যে সকল মোকদ্দমার প্রতিদ্বন্দ্বিতা হবে তাকে বলা হবে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা, নেচার অফ সিভিল সুট, নেচার অফ সিভিল সুট, এই বিষয়টাই হচ্ছে 9 নাম্বার সেকশন, গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা ধারার যতটুকু আলোচনা করব এর বাইরে প্রশ্ন হবে না, এইটুকুই হবে, সবাই আন্ডারলাইন করে রাখবেন। দেখেন, প্রশ্ন করা হয়েছে এখান থেকে একটা, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার অর্থ এমন মোকদ্দমা যেখানে ড্যাশ সংশ্লিষ্ট স্বার্থ জড়িত থাকে। কিসের স্বার্থ জড়িত থাকে বলেন তো দেখি কমেন্টে। সম্পত্তি বা অফিস, সম্পত্তি ও অফিস, শুধু সম্পত্তি নাকি শুধু অফিস? আরেকটি প্রশ্ন করা হয়েছে, দেওয়ানি কার্যবিধি কত ধারায় দেওয়ানি মামলা বিষয়ে দেওয়ানি আদালতগুলোকে সাধারণ এখতিয়ার দেওয়া হয়েছে? 9 ধারা, 2 ধারা, 11 ধারা, 151 ধারা সাধারণ এখতিয়ার দেওয়া হয়েছে। দেখেন, 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, সিভিল মামলাগুলো সাধারণত সম্পত্তির জমি জমার বিষয়ের মামলা, এটা তো আমরা সবাই জানি। পদের অধিকার, আপনার একটা পদ কেউ অস্বীকার করলো, ঠিক আছে, রাইট টু প্রপার্টি ও রাইট টু অফিস, ভেরি গুড। চৌধুরী হৃদয়, অন্য কোনো আইনে নিষেধ যদি না থাকে, হ্যাঁ হ্যাঁ, নিষেধ না থাকলে মানে অন্য আইনে না, আমাদের এই সিভিল যে কোর্ট, দেওয়ানি আদালতে যদি নিষেধ না থাকে, যেমন ধরেন পারিবারিক মামলাগুলো, 5 প্রকার পারিবারিক
আদালত আছে, যেমন দাম্পত্য পুনরুদ্ধার, দাম্পত্য পিতামাতা ভরণ পোষণ, দেনমোহর, এই যে মামলাগুলো হয়, এই মামলাগুলো কিন্তু সহকারী জাজ আদালতের এখতিয়ার। তারা কিন্তু দেওয়ানি যে সহকারী জাজ আদালত, পারিবারিক মামলাগুলো সেই আদালতে দায়ের করা হয়। হ্যাঁ, প্রত্যেকটি পারিবারিক সহকারী জাজ আদালতে দায়ের করা হয়, নিষেধ নাই। তবে নিষেধ যদি না থাকে, দেওয়ানি আদালতে যদি নিষেধ না থাকে, সকল প্রকার মামলায় বিচার করতে পারবে। তবে মনে রাখবেন, পদের অধিকার এবং সম্পত্তির অধিকার, এই দুইটা, পদের অধিকার বা সম্পত্তির অধিকার নিয়ে যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে সেটাকে বলা হয় কি মামলা? দেওয়ানি প্রকৃতির মামলা, নেচার অফ সিভিল সুট। বুঝতে পেরেছেন? বুঝতে পারলে ওকে, না বুঝতে পারলে আবার বলবো, সমস্যা নাই, কমেন্ট করবেন। আমরা চলে যাচ্ছি সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা ধারা, 11 এবং 10। 10 এবং 11 নাম্বার যে দুইটা ধারা, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ধারা। চলে যাচ্ছি আমরা সবাই, রেস জুডিকাটা এবং রেস সাবজুডিস, দুইটা বিষয় একসাথে আলোচনা করব। রেস সাবজুডিস, দেখেন একবারে সহজ করে দেব আপনাদের, মনে রাখবেন। এমন রেস জুডিকাটা, রেস জুডিকাটা, জুডিকাটা, ঠিক আছে? এই দুইটা ধারা একদম সহজ করে দেব। স্টে অফ সুট নাম্বার 10, ধারা 10, দেখেন স্টে অফ সুট 10 ধারা, 10 ধারা। হ্যাঁ, সবাই কমেন্ট দিবেন মাঝে মাঝে। হ্যাঁ, ওকে, বুঝতে পারলো ওকে, আর লজ্জার কিচ্ছু নাই ভাই। আপনি শিক্ষার্থী মানে, আমি আপনার ছোট হই আর বড় হই, আপনি এখানে যুক্ত হয়েছেন মানে কিছু শিখতে চাচ্ছেন। দেখেন, সবার কাছেই সবার শেখার আছে, তো আপনি লজ্জা করবেন না। আপনি হয়তো পারে অনেক বড় ব্যক্তি, আপনি লজ্জা করবেন না। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন, আমি উত্তর করব ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, ঈদের বাড়ি যাই নাই, বেলাল হোসেন, তাই রেস সাব জুডিস, রেস জুডিকাটা দুবারা দোষ। দেখেন ধারা 10 রেস সাব জুডিস এবং ধারা 11 রেস জুডিকাটা, এটা আমরা সবাই জানি, বহুল প্রচলিত এই দুইটা ধারা, তাই না? ধারা 11 এবং ধারা 10, ধারা 10, ধারা 11। দেখেন একই টেকনিক বলবো, একই রকমের টেকনিক বলবো, আপনারা এই একই রকমের টেকনিক দিয়ে মনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে, দেখেন আমি বলি, দেখা যাচ্ছে এখান থেকে, দেখা যাবে মনে হয়। হ্যাঁ, একই পক্ষ বা তাদের প্রতিনিধি, এখানেও একই পক্ষ বা তাদের প্রতিনিধি, ঠিক আছে? এখানেও থাকবে একই বিষয়বস্তু, এখানেও আপনি লিখেন একই বিষয়বস্তু। আবার লিখেন একই এখতিয়ারবান আদালত, মানে আদালতের এখতিয়ারটা একই থাকতে হবে, একই এখতিয়ারবান আদালত। এখানেও লেখেন একই এখতিয়ারবান আদালত, ঠিক আছে? লেখেন এই দুটা বিষয় লেখেন। প্রবলেমটা হচ্ছে এখানে, এই যে এখন যে আলোচনাটুকু করব, হ্যাঁ ঠিক আছে, একটা মোকদ্দমা পূর্ববর্তী যে মোকদ্দমাটা থাকবে, পূর্ববর্তী মোকদ্দমা কি চলমান থাকবে, চলমান থাকলে পরবর্তী যে মামলাটা দায়ের করা হবে, পরবর্তী মামলা কি হবে? স্টে অফ সুট, মানে স্থগিত থাকবে। তাহলে এখানে মূল বিষয়টা কি দাঁড়ালো দেখেন, এইটুকু লিখে ফেলেন সবাই, যারা আছে লিখে ফেলেন। স্টে অফ সুট মানে একই পক্ষগণের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে একই এখতিয়ারবান আদালতে যদি একটি মামলা চলমান থাকে, স্টে অফ সুট 10 ধারাতে যদি মামলাটা চলমান থাকে, তাহলে কি হবে? পরবর্তী যে মামলাটা দায়ের করা হবে সেই মামলাটা স্টে থাকবে, স্টে অফ সুট। তবে আদালত ন্যায় বিচারের স্বার্থে
পূর্ববর্তী মামলা, পূর্ববর্তী দায়েরকৃত মামলাটা স্টে করতে পারে। যেমন ধরেন একটা উদাহরণ ধরি, যে এই যে আমরা রহিম এবং করিমের কথা বললাম। রহিম, এই যে একটা জমি, 10 শতক জমি, ধরেন খতিয়ান নাম্বার হচ্ছে, বা দাগ নাম্বারই ধরি, সিম্পল দাগ, এই জমির দাগ নং ধরেন 153। এই জমিটা নিয়ে করিমের নামে একটা মামলা রহিম সাহেব দায়ের করলো, ঠিক আছে। ধরেন দখল উদ্ধারের একটা মামলা করলো, দখল উদ্ধার। এখন এই মামলাটার নাম্বার হচ্ছে ধরেন 10/2024 মামলা নং। খেয়াল করবেন, এই মামলাটা ধরেন এটা একটা জমি, এই জমি নিয়ে রহিম এবং করিমের মধ্যে একটা বিরোধ চলমান। এখন রহিম সাহেব দখল উদ্ধার, মানে করিম এটা কি করলো, করিম সাহেব এটা এই জমিটা দখল করলো, দখল উদ্ধারের 8 ধারার একটা মামলা করলো, 8+42 ধারা। এখন দেখা যাচ্ছে রহিম সাহেব যে মামলাটা দায়ের করলো, এই মামলার নাম্বার হচ্ছে 10/24। এই মামলাটা এখনো নিষ্পত্তি হয় নাই। পরবর্তীতে করিম সাহেব আবার নিষেধাজ্ঞার একটা মামলা করলো, 25 সালে এসে আবার একটা মামলা করলো, ধরেন এটার নাম্বার হচ্ছে 5/25। এই যে করিম সাহেব বাদী হয়ে এই যে একই বিষয়বস্তু, যে জমির দাগ নাম্বার হচ্ছে 153, যে জমির দাগ নাম্বার হচ্ছে 153, পরিমাণ 10 শতক, তাহলে একই বিষয়বস্তু নিয়ে একই পক্ষগণের মধ্যে এখতিয়ারবান একই আদালতে যদি পরবর্তীতে আবার একটা মামলা চলমান অবস্থায় আরেকটা মামলা দায়ের করা হয়, এই যে পরে যে মামলাটা দায়ের করলে, যে পরে এই মামলাটা স্থগিত থাকবে। সিম্পল বিষয়, বুঝে নেন, খুবই গুরুত্বপূর্ণ ধারা, 100% প্রশ্ন হবে। বাতিল না, স্থগিত। বাতিল আর স্থগিত এক না, চৌধুরী হৃদয়, বাতিল এবং স্থগিত এক নয়। স্থগিত থাকবে। রহিম সাহেব একটা মামলা করলো পূর্বে, আবার করিম সাহেব একই বিষয়বস্তু নিয়ে রহিম সাহেবের বিরুদ্ধে আরেকটা মামলা করলো পরবর্তীতে। 10 নম্বর মামলাটা চলমান আছে, আবার তিনি 5 নম্বর আরেকটা মামলা দায়ের করলেন 25 সালে। তাহলে পরের যে মামলাটা, এটা স্টে থাকবে, স্টে অফ সুট, ঠিক আছে। এখন দেখেন, আমরা এই উদাহরণটা দিয়ে আরেকটা বিষয় বুঝাই দিই। ধরেন এই যে রহিম সাহেব এই মামলাটা দায়ের করলেন, এই মামলাটা আদালত কি করলেন, চূড়ান্তভাবে নিষ্পত্তি করলেন। এই মামলাটা 10 নম্বর মামলাটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে। চূড়ান্তভাবে এই মামলাটা যদি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যায়, পরবর্তীতে যদি আবার এই জমিটা নিয়ে একই পক্ষগণের মধ্যে একই এখতিয়ার আদালতে আবার আরেকটা মামলা দায়ের করা হয়, তখন সেই মামলাটা হয়ে যাবে রেজ জুডিকেটা, দুবারা ধূস। এটাকে বলা হবে 11 ধারাতে রেজ জুডিকেটা। তাহলে এখানে একটা মামলা চলমান থাকবে আর একটা মামলা দায়ের হবে। কিন্তু 11 ধারাতে কি বলছে? 11 ধারাতে বলছে একটা মামলা চূড়ান্তভাবে, পূর্বের মামলাটা, পূর্বে দায়েরকৃত মামলা চূড়ান্ত নিষ্পত্তি হবে, চূড়ান্ত নিষ্পত্তি হবে। পরে যে মামলাটা দায়ের করবে, এই মামলাটা যদি থাকে একই পক্ষ, একই বিষয়বস্তু লইয়া, একই এখতিয়ারবান আদালতে, পরের যে মামলা, এই পরের মামলা কি হবে বলেন তো? সরাসরি কি হবে? আদালত খারিজ করবেন। দেখেন বলা হচ্ছে পরের যে মামলাটা কি হবে? দুবারা ধূস হবে। সরাসরি এখানে কি হবে? খারিজ। পরের মামলাটা কি হবে? সরাসরি খারিজ। ঠিক আছে, দেখেন বুঝতে পারছেন? একটা হবে স্টপ, স্টে, স্থগিত থাকবে। পরের মামলাটা 11 ধারা অনুযায়ী খারিজ হবে, খারিজ করবেন। ভেরি গুড, বুঝতে পারছেন? খারিজ, লুনা ইসলাম। 11 ধারাতে একটা মামলা, মূল বিষয়টা বুঝবেন। একই পক্ষ, একই বিষয়বস্তু, একই এখতিয়ারবান আদালত। একই পক্ষ, একই বিষয়বস্তু, একই এখতিয়ারবান আদালত। একটা মামলা কি আগেই নিষ্পত্তি হয়ে গেছে, ওই বিষয়বস্তুটা নিয়ে আবার উভয় পক্ষে বা তাদের প্রতিনিধি যদি কোনো মামলা পরবর্তীতে দায়ের করে,
যে বিষয়টা আগেই নিষ্পত্তি হয়ে গেছে, পরবর্তীতে আবার যদি তাদের পক্ষ হতে পারে বা তাদের কোনো বৈধ প্রতিনিধি হতে পারে, পরের মামলাটা খারিজ হবে। আর 10 ধারাতে আমরা পড়লাম পূর্বের মামলাটা খারিজ হবে না, চলমান থাকবে, পরের মামলাটা স্টে থাকবে। স্টে, পূর্বে একটা মামলা চলমান থাকা অবস্থায় যদি আপনি আরেকটা মামলা দায়ের করেন, পরবর্তী মামলাটা স্টে থাকবে। জালালিতি ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে একটা স্থগিত, একটা খারিজ, একটা স্থগিত, একটা খারিজ। 10-11 ধারা নিয়ে আর কোনো প্রবলেম আছে? সামারি করে দিচ্ছি, শর্ট সামারি। একই পক্ষ, একই বিষয়বস্তু, একই এখতিয়ার আদালত থাকতে হবে, দুইটা ধারার বিষয় একই। কিন্তু মূল পার্থক্যটা হচ্ছে 10 ধারাতে পূর্বের মামলাটা চলমান থাকবে, পরের মামলাটা স্টে হবে। 11 ধারাতে পূর্বের মামলাটা একদম নিষ্পত্তি, পরের মামলা দায়ের করলে খারিজ। এটাই হচ্ছে সহজ। জান্নাত শারমিন ডিসমিস সুট। রুমা আক্তার, জান্নাত শারমিন, চৌধুরী হৃদয়, ধারা স্থগিত, 11 ধারা খারিজ। ক্লিয়ার? লাইলাতুল ফেরদৌস ফরিদউদ্দিন নো বলতে কি বোঝাচ্ছে বুঝি নাই, একটু ক্লিয়ার করে বলবেন ফরিদউদ্দিন সাহেব। জেম রুবি, রাজীব সুশীল, ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড। যারা বুঝতে পেরেছেন, যদি না বুঝেন কমেন্ট করবেন। এখন দেখেন, রেট জুডিকাটাতে আরও কিছু প্রশ্ন হয়। কোথা থেকে প্রশ্ন হয় আমি একটু বলে দিচ্ছি, আপনারা দাগিয়ে নেবেন। হ্যাঁ, দাগিয়ে নেবেন। দেখেন, রেট জুডিকাটাতে কয়টা? 6টা ব্যাখ্যা আছে। ইনশাল্লাহ নেই স্যার, ওকে। রেস জুডিকাটা, এই যে রেস জুডিকেটা ব্যাখ্যা কয়টা আছে? প্রশ্ন হতে পারে কয়টা ব্যাখ্যা আছে? ব্যাখ্যা আছে কয়টা? 6টি ব্যাখ্যা আছে। প্রশ্ন এখান থেকে হতে পারে, এই যে রেস জুডিকাটা কয়বার ব্যবহৃত হয়েছে? কয়বার? একবার। প্রশ্ন হতে পারে, এগুলো দাগিয়ে রাখেন। এখানে দেখেন, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা এবং ডাইরেক্ট রেস জুডিকাটা। 3 নাম্বার ব্যাখ্যাতে বলা হচ্ছে, 3 নং ব্যাখ্যা, এটা গুরুত্বপূর্ণ। 3 নং ব্যাখ্যাতে বলা হচ্ছে ডাইরেক্ট রেস জুডিকাটা, ওকে। এবং 4 নং ব্যাখ্যাটা দেখবেন, 4 নং ব্যাখ্যা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, ওকে। এই যে ব্যাখ্যা দুইটা মনে রাখবেন। প্রশ্ন হতে পারে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কত ধারায় বর্ণিত আছে? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, ঠিক আছে। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা এবং ডাইরেক্ট রেস জুডিকাটা। আমরা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটাটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, ঠিক আছে। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমি একটু ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটাটা কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু মনে রাখেন। এটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটাটা কি বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি একটা মোকদ্দমা, ধরি আমরা এটা 10 শতক জমি, বাদী একটা প্রতিকার দাবি করলো। এখানে জমি ছিল ধরেন 12 শতক, ঠিক আছে। 153 নং খতিয়ানে, দাগ নাম্বার খতিয়ান নাম্বার যাটাই বলি, এই খতিয়ানে বা এই দাগে 12 শতক জমি ছিল। সে মামলা করলো 10 শতক লইয়া। পরবর্তীতে সে এই যে আরো যে বাকি আছে 2 শতক, বাকি 2 শতক আছে, এই 2 শতক লইয়া পরবর্তীতে একই বিষয়বস্তু লইয়া একই পক্ষগণের মধ্যে একই এখতিয়ারবান আদালতে এই যে 2 শতক বাদ দিয়ে মামলা করছে না, এখানে তো 12 শতক আছিল, এই জমিটা হচ্ছে 12 শতক, সে মামলা করলো 10 শতক। এই 2 শতকের কথা তার মনে নাই। পরবর্তীতে এখানে যে যুক্তি খণ্ডন বা দাবি করার এই বিষয়টা তার দাবি করা উচিত ছিল যে যখন বাদী এই মামলাটা দায়ের করে সে 10 শতক লইয়া মামলা করলো কেন? তার তো উচিত ছিল মোট জমিন 12 শতক, এখানে মোট 12, তার মামলা করা উচিত ছিল 12 লইয়া।
কিন্তু সে 10 লইয়া মামলা করছে, পরবর্তীতে যে 2 শতক বাকি আছে, 2 শতক, এই যে 2 শতক লইয়া পরবর্তীতে আবার পুনরায় একই পক্ষগণের মধ্যে একই বিষয়বস্তু লইয়া মামলা করা যাবে না। এটাইকে বলা হয় কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। দেখেন বলা হচ্ছে যে পূর্ববর্তী মোকদ্দমায় যে বিষয়টি আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল, তা উক্ত মোকদ্দমার প্রত্যক্ষ মূল বিবেচ্য বিষয় বলে ধরে নিতে হবে। অর্থাৎ আপনি পূর্ববর্তীতে একটা মামলা করলেন একটা পক্ষের নামে একটা বিষয়বস্তু নিয়ে, কিন্তু আপনি এই 2 শতক বাকি রাখলেন কেন? ওইটা লইয়াও মামলা করা উচিত ছিল, একই সাথে মামলা করা উচিত ছিল। আদালত কি শুধু আপনার জন্যই যে আপনি একটা বিষয়বস্তু লইয়া, দেখা যাচ্ছে এখানে 12 শতক জমি আছে, প্রথম 2 শতক লইয়া মামলা করবেন, পরবর্তীতে আবার 2 শতক নিয়ে করবেন, এইভাবে মামলা করেই যাবেন? আদালত কি আর কাজ নাই? সেই কারণে এখানে কনস্ট্রাকটিভ বা পরোক্ষ রেস জুডিকাটাতে ধারিত করবে। এখানে বলা হচ্ছে যে বিষয়বস্তু লইয়া আপনার যুক্তি খণ্ডনের কথা ছিল, আত্মপক্ষ সমর্থন করার উচিত ছিল, কিন্তু আপনি করেন নাই, সেহেতু পরবর্তীতে ওই ত্যাগকৃত বিষয়বস্তু লইয়া পুনরায় আপনি মামলা করলে সেটা হয়ে যাবে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। যা চাইবে একবারেই চাইতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। চৌধুরী হৃদয় যাহা চাইবে তাহা একবারেই চাইতে হবে। ভেরি গুড, সুন্দর কমেন্ট। ঠিক আছে, তাহলে আশা করি প্রশ্ন করা হয়েছে কয়েকটা। দ্য কোড অফ সিভিল প্রসিজারের 11 ধারায় রেস জুডিকাটা কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর করবেন, কতবার ব্যবহৃত হয়েছে? না বুঝতে পারলে কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করবেন, আমি তো বারবার বলি কমেন্ট করবেন যদি না বুঝতে পারেন। দ্য সিভিল কোড 11 ধারায় রেস জুডিকাটা কয়বার ব্যবহৃত হয়েছে? আরেকটি প্রশ্ন, দুবারা দোষ বিষয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারার বিধানে বর্ণিত আছে? দুবারা দোষ রেস জুডিকাটা, এটা তো আমরা সবাই জানি, মুখস্থ হয়ে গেছে 11 ধারা, এটা নিয়ে প্রশ্ন হয়ও না এখন। আরেকটা প্রশ্ন, দ্য কোড অফ সিভিল প্রসিজারের একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একাধিক বিচার কার্য নিষিদ্ধ করে কত ধারায় বলা হচ্ছে? একাধিক বিচার কার্য নিষিদ্ধ মানে বাতিল, খারিজ করে 11 ধারা। প্রিন্সিপাল অফ রেস জুডিকাটা একটি আইন ও ঘটনার সম্মিলিত বিষয়। হ্যাঁ, এই যে রেস জুডিকাটা এটা আইনগত এবং ঘটনাগত বিষয়, মনে রাখবেন। আইন এবং ঘটনার মিশ্র প্রশ্ন জড়িত। ঠিক আছে, এটা পরে মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা, রেস সাব জুডিস থেকে প্রশ্ন, দেওয়ানি কার্যবিধির কত ধারায় দেওয়ানি মামলার বিষয়ে দেওয়ানি আদালতগুলিকে সাধারণ এখতিয়ার দেওয়া হয়েছে? 9 ধারা, এটা আমরা পড়েছি। আচ্ছা, 10 ধারা থেকে একটা প্রশ্ন করা হয়েছিল গত, সিভিল প্রসিডিওর কোডের কোন ধারায় রেস সাব জুডিস এর নীতি প্রতিফলিত হয়েছে? রেস জুডি মানে দেওয়ানি কার্যবিধির কত ধারায় রেস সাব জুডিসের নীতি প্রতিফলিত হয়েছে? সবাই সহজ উত্তর, 10 ধারা। রেস সাব জুডিস 10 ধারা। 10-11 ধারাটা কি ক্লিয়ার? প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। হ্যাঁ, শেখ নান্নু মিয়া, ঘটনা ও আইনগত সম্বলিত একটি বিষয় জড়িত থাকে। আরো কোনো বিষয় থাকবে? দেখেন তো, রেস জুডিকাটা রেস সাব জুডিস থেকে যদি প্রশ্ন হয় পারবেন না? 12 ধারাটা একটু মনে রাখবেন। হ্যাঁ, 12 ধারাটা মনে রাখতে পারেন। পুনরায় মোকদ্দমা করার বাধা, বার টু ফার্দার সুট, প্রশ্ন হতে পারে। বার টু ফার্দার সুট, বার টু ফার্দার সুট 12 ধারা। একটা মামলা করলেন, বারবার আপনি একই বিষয়বস্তু নিয়ে মামলা করলে আদালত বাধা দিবে। হ্যাঁ, বারবার একই বিষয়বস্তু নিয়ে মামলা করা যাবে না। বার টু ফার্দার সুট 12 ধারা মনে রাখবেন। প্রশ্ন হতে পারে বার টু ফার্দার সুট কত ধারার বিধান হতে পারে প্রশ্ন। বিদেশি আদালতের চূড়ান্ত, যখন বিদেশি রায় চূড়ান্ত না হয়, এগুলো নিয়ে এখন বিদেশি রায় সম্পর্কে অনুমান, এই যে প্রিজাম্পশন 14 ধারাটা মনে রাখতে পারেন। প্রশ্ন হবে, অনেকে সাক্ষ্য আইনে উত্তর দিয়ে দিবেন। ডাইরেক্ট রেস
ডাইরেক্ট রেস যদি কাটা, আরেকটা মানে ডাইরেক্ট রেস যদি কাটা। দেখেন ডাইরেক্ট রেস যদি কাটা মানে কি, এখানে ব্যাখ্যা 3 নম্বরে যে বিষয়টা বলা হচ্ছে, দেখেন 3 নাম্বার যে ব্যাখ্যাটা, ডাইরেক্ট রেস যদি কাটা। কে ফোন দিল? হ্যালো, জি জি, কে? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, জি জি ভালো আছি। আমার চেম্বার বন্ধ, আজকে তো ক্লাস আছে, আমি ক্লাসে এসে পড়ছি। কি বিষয় আঙ্কেল? হয় যে আমি ক্লাস করাচ্ছি। হ্যালো, তাহলে আমি ক্লাস শেষ করে আমি আপনাকে কল দেব। হ্যাঁ আচ্ছা, ডাইরেক্ট রেস জুড়ি কাটাতে দেখেন ব্যাখ্যা নাম্বার 3, ব্যাখ্যা নাম্বার 3-এ দেখবেন ডাইরেক্ট রেস জুড়ি কাটা। এখানে দেখেন বলা হচ্ছে একটা মোকদ্দমা যখন হবে, পূর্ববর্তী মোকদ্দমার এক পক্ষ কর্তৃক দাবিকৃত অপর পক্ষ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অস্বীকৃতি বা স্বীকৃতি হয়েছে এমন একটা বিষয় হতে হবে। যেমন ধরেন 2টা মামলা থাকতে হবে, এটা আমরা জানি। 2টি মোকদ্দমা। দেখেন এই যে পূর্বের মোকদ্দমা এটা চূড়ান্তভাবে তো নিষ্পত্তি হতে হবে, তাই না? চূড়ান্তভাবে নিষ্পত্তি। দেখেন এই যে পরের যে মোকদ্দমাটা হবে, পরের মোকদ্দমা এটা তো আমরা খারিজ হবে সবাই জানি, খারিজ, ঠিক আছে। কিন্তু পূর্বের মোকদ্দমাটা যে আপনার করবে, এটা বাদী যদি তার দাবি করে, সেই দাবিটা কি করতে হবে? দেখেন বলা হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ। আপনার দাবিটা হতে হবে প্রত্যক্ষ, সুস্পষ্ট, মানে প্রত্যক্ষ বা পরোক্ষ। এটা এমন একটা বিষয়, মানে যা আপনি দাবি করবেন স্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে করতে হবে। কি করতে হবে? স্পষ্ট বা সুনির্দিষ্টভাবে দাবি করতে হবে। আর বিবাদী যখন ডিনাই করবে, তার যে রিটেন স্টেটমেন্ট জমা দিবে, অস্বীকার করবে, এই অস্বীকারটাও হতে হবে স্পষ্ট, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কি হতে হবে? অস্বীকার বা অস্বীকৃতি জানাতে হবে। অস্বীকারটা হতে হবে স্পষ্ট, সুস্পষ্ট, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। স্পষ্টভাবে বাদীর দাবিটা তিনি করলেন, বিবাদী যে দাবিটা করবে সেটা হবে, যে অস্বীকারটা করবেন বিবাদী, বাদীর দাবির পরিপ্রেক্ষিতে বিবাদী মানে আসামি, বিবাদী যে অস্বীকারটা করবেন, ডিনাই করবেন, তার লিখিত জবাবে সেটা হতে হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্পষ্ট সুনির্দিষ্টভাবে ডিনাই করতে হবে। সেটা যদি পূর্ববর্তী মোকদ্দমায় সে করে থাকে, তাহলে পরবর্তী মোকদ্দমাটা ডাইরেক্ট রেস জুডিকাটাতে বাড়িতে হবে। আবার বলি, বাদী একটা মামলা করলো, তার দাবিগুলো বলল, দাবি সমর্থনে সে মামলা করছে। বিবাদী যখন অস্বীকার করবে, জবাব দিবে, বাদীর প্রত্যেকটা দাবিকে সুনির্দিষ্ট, প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক, সুনির্দিষ্টভাবে ডিনাই করতে হবে, অস্বীকার করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। এক পক্ষের দাবি করবে আর অপর পক্ষ অস্বীকার করবে, একতরফা ডিক্রি হবে না, এটাই হয় না। এটা হচ্ছে স্বাভাবিক। তবে যা আপনি অস্বীকার করবেন সেটা হতে হবে স্পষ্ট, সুনির্দিষ্টভাবে করতে হবে। প্রত্যেকটা দাবি সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। বাদীর যে দাবিটা আপনি যদি সুনির্দিষ্টভাবে অস্বীকার না করেন, তাহলে কিন্তু সেটা পরোক্ষ বা ডাইরেক্ট রেস জুডিকাটা হবে না। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। পরবর্তী বিষয় বার টু ফার্দার সুট পড়বেন। আমরা 15 নাম্বার সেকশনটা পড়ব। হ্যাঁ, 15 নাম্বার সেকশনটা পড়ি। ধারা 15 ধারা। দেখেন এখানে হেডলাইন দিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল যে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউট ইন দ্য কোড অফ লয়েস গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। এই যে এই কথা দিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল যে এভরি সুট, প্রত্যেকটি সুট মানে মামলা, শ্যাল বি ইনস্টিটিউট ইন দ্য কোড অফ লয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট, মানে
এখতিয়ার সম্পন্ন প্রত্যেকটি আদালতের সর্বনিম্ন আদালতে একটা মামলা দায়ের করতে হবে। পিকুইনারি জুরিসডিকশন আর্থিক এখতিয়ারের একটা সীমাবদ্ধতার কথা বলা হচ্ছে। বাদীর দাবি ক্লিয়ার, বিবাদের দাবি সরাসরি নাখোশ নাকচ। হ্যাঁ, ভেরি গুড চৌধুরী হৃদয়। 15 নম্বর ধারাটা, আপনি যখন একটা মামলা দায়ের করবেন, পিকুইনারি জুরিসডিকশনের কথা জানলাম না, সর্বনিম্ন আদালতে 15 লক্ষ টাকার ভিতরে যত মামলা হবে সহকারী জাজ আদালতে দায়ের করতে হবে। 16 লক্ষ টাকা থেকে 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত যে সকল মামলা হবে দায়ের করতে হবে সিনিয়র সহকারী জাজ আদালতে, মানে সর্বনিম্ন স্তরের আদালতে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। এটাই বলা হচ্ছে যে প্রত্যেকটি মোকদ্দমা তা বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। মানে every suit shall be instituted in the lowest grade, হ্যাঁ, কম্পিটেন্ট টু ট্রাই ইট, মামলা দেওয়ার করতে হবে সর্বনিম্ন আদালতে। ভেরি গুড জান্নাত শারবিন। কত ধারা? 15 ধারা। মামলা দায়ের করতে হবে সর্বনিম্ন আদালতে, 15 ধারা, এটা মনে রাখবেন। প্রত্যেকটি মামলা দায়ের করতে হবে। প্রশ্ন কিন্তু 20 সালে 2022 সালে একই প্রশ্ন রিপিট করছে। 20 সালে যে প্রশ্নটা করছে 22 সালে সেই প্রশ্নটা রিপিট করছে। প্রত্যেকটি মামলা দাখিল করতে হবে কোথায়? সর্বনিম্ন স্তরের আদালতে, আদি স্তরের আদালতে, সর্বোচ্চ স্তরের আদালতে নাকি সমমান স্তরের আদালতে? কোথায় করতে হবে? উত্তর করবেন। আমরা চলে যাচ্ছি আঞ্চলিক এখতিয়ার পড়ব এখন। আঞ্চলিক এখতিয়ার নিয়ে দেখেন, আঞ্চলিক এখতিয়ার একটা মামলার আঞ্চলিক এখতিয়ার দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি, এবং আরেকটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। দেখেন, স্থাবর সম্পত্তি নিয়ে যে সকল মামলাগুলো হবে, এই যে ধারাগুলো দেখেন, 16 ধারা, ধারা 16, ধারা 17, ঠিক আছে, ধারা 18, এবং অস্থাবর সম্পত্তি নিয়ে যে মামলাটা হবে এটা হচ্ছে ধারা 19, 20। মনে রাখেন, যারা এই বিষয়টা জানেন না মনে রাখেন, স্থাবর সম্পত্তি নিয়ে যে সকল মামলাগুলো দায়ের করতে হবে আপনাকে ফলো করতে হবে কোথায়? 16, 17, 18। এবং অস্থাবর সম্পত্তি নিয়ে যে সকল মামলাগুলো দায়ের করা হবে সেই মামলাগুলো হবে 19 এবং 20 ধারা। দেখেন, এই যে একটা সম্পত্তি, এটা যদি গাজীপুরে থাকে, গাজীপুরে অবস্থিত এই সম্পত্তিটা, গাজীপুরে অবস্থিত, এটা সম্পত্তি, একটা ভূমি, স্থাবর সম্পত্তি, সেহেতু এই যে গাজীপুরে অবস্থিত এই মামলাটা আপনি কোথায় করবেন? কোথায় করবেন? বিষয়বস্তু যেখানে অবস্থিত মামলা দায়ের করতে হবে সেখানে। অর্থাৎ এই যে বিষয়বস্তু, বিষয়বস্তু যেখানে অবস্থিত, যেখানে অবস্থিত মামলা হবে সেখানে। কোথায় হবে? গাজীপুরেই হবে। বুঝতে পারছেন? বিষয়বস্তু যেখানে অবস্থিত মামলা হবে সেখানে, মানে গাজীপুরে। ঠিক আছে? হ্যাঁ, ইমুভেবল প্রপার্টি, ভেরি গুড। বিষয়বস্তু যেখানে অবস্থিত মামলা হবে সেখানে। এখন দেখেন, এই যে বিষয়বস্তু, কিছু অংশ গাজীপুর, কিছু অংশ আমাদের ঢাকাতে হতে পারে না? তার কিছু অংশ গাজীপুরে পড়ছে, কিছু অংশ পড়ছে ঢাকা। এমন সম্পত্তি আছে কিন্তু অনেক। মানে একটা বিষয়বস্তু, যে বিষয়বস্তু, যে ভূমিটা নিয়ে আপনি মামলা করতে চাচ্ছেন, যে ভূমিটা লইয়া মামলা করতে চাচ্ছেন, তার যদি বিষয়বস্তুটা 2 জেলাতে থাকে, দেখেন বলা হচ্ছে বিভিন্ন আদালতে এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা 2 জেলার মধ্যে যদি থাকে, সিম্পল মনে রাখেন, তাহলে মামলা হবে 17 ধারা। অর্থাৎ বিভিন্ন আদালতের এখতিয়ারে যদি থাকে। আমি বোঝানোর জন্য বললাম। এখন দেখেন, এই যে জমিটা, এই জমিটা ধরেন গাজীপুর, ঢাকা, কোথায় এটা আপনি নির্ধারণ করতে পারতেছেন না। এমন একটা জমি যে আপনার
ধরেন এমন একটা জমি, এটা কোন আদালতের এখতিয়ারের মধ্যে আছে? এই যে নদী সামুদ্রিক এলাকার জমিগুলো যখন হয়, যে জমিটার স্থান আপনি অনিশ্চিত যদি হয়, আপনি নির্ধারণ করতে পারতেছেন না, এটা অনিশ্চিত, কোথায় হবে? সন্দেহ আছে, অনিশ্চিত, তাহলে হবে অনিশ্চিত যদি হয় 18 ধারা। দেখেন 3টা একসাথে মনে রাখেন। 16 ধারা বিষয়বস্তু যে এখতিয়ারের মধ্যে থাকবে, বিষয়বস্তু যেখানে, ধরুন গাজীপুর স্থানে, গাজীপুরের যে আদালত সেখানে মামলা করতে হবে, ঠিক আছে? ঢাকা জেলা হলে ঢাকা জেলার ভিতরে মামলা করতে হবে। আবার 2 জেলার ভিতরে যদি জমি হয়, কিছু অংশ ঢাকাতে পড়ছে, কিছু অংশ গাজীপুরে, তখন মামলা 17। আবার দেখা যাচ্ছে জমিটা কোথায় এই যে নির্ধারণ করতে পারতেছেন না, সেটা হবে 18 ধারা, অনিশ্চিত। ভিন্ন ভিন্ন জায়গা হলে যে কোনো এক জায়গায় মামলা করতে হবে। হ্যাঁ, এই যে 17 ধারাতে বলছে, ধরুন 2টা জায়গাতে, আপনি ঢাকাতেও মামলা করতে পারবেন, গাজীপুরেও মামলা করতে পারবেন, যে কোনো এক জায়গায় মামলা করতে পারবেন। হ্যাঁ, আবার অনিশ্চিত যদি হয়, আপনি যে কোনো এক জায়গায় মামলা করতে পারবেন, বাদী যেখানে থাকে বা বিবাদী যেখানে থাকে, যে ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানেই মামলা করতে পারবেন। 3টা দ্বারা ক্লিয়ার কিনা দেখেন। বিষয়বস্তু যেখানে অবস্থিত সেখানেই মামলা করতে হবে, 16 ধারা। 17 ধারা 2টা আদালতের এখতিয়ারে, ধরেন 2টা বা 3টা আদালতের এখতিয়ারেও কিন্তু থাকে, যে কোনো এক আদালতে মামলা করলেই হবে। 18 ধারাতে যদি অনিশ্চিত থাকে, আপনি যে কোনো এক জায়গায় মামলা করতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, ভানু ঘোষ, ভেরি গুড। ভিন্ন ভিন্ন জায়গা হলে তাহলে 16, 17, 18 শেষ, ঠিক আছে? 16, 17, 18 প্রবলেম আছে? কমেন্ট করবেন। এই যে 3টা ধারা হচ্ছে স্থাবর সম্পত্তি, এই 3টা ধারা আমরা আলোচনা করলাম স্থাবর সম্পত্তি লইয়া। সেকশন 18 যে কোনো একটি। হ্যাঁ, ভেরি গুড জান্নাত শারমিন। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, কমেন্ট করবেন তো যে প্রবলেম আছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পেরেছেন যে কোনো এক জায়গায় ক্লিয়ার। চৌধুরী হৃদয় ক্লিয়ার, সবাই কমেন্ট করবেন ক্লিয়ার কিনা। ওকে, মুছে দিচ্ছি। তাহলে আমরা চলে যাচ্ছি 19-20 ধারাতে, অস্থাবর সম্পত্তি। দেখেন, ব্যক্তি বা কোনো অস্থাবর সম্পত্তির যদি ক্ষতি হয়, অস্থাবর সম্পত্তির ক্ষতি, এই যে অস্থাবর সম্পত্তি বা ব্যক্তির ক্ষতি হলে ক্ষতিপূরণের মামলা বা যে কোনো সিভিল স্যুট করতে পারবেন, ধারা 19, ঠিক আছে? দেখেন, বলা হচ্ছে ব্যক্তি বা কোনো অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের এখতিয়ারে স্থানীয় সীমারক্ষার মধ্যে অনিষ্ট সাধন করে এবং বিবাদী যদি অন্য আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে বসবাস করে, ব্যবসা চালায়, ব্যক্তিগত লাভজনক কাজ করে, বাদী তার ইচ্ছা অনুসারে 2 আদালতে যে কোনো এক জায়গায় মামলা করতে পারে। মানে ক্লিয়ার। দেখেন এইরকম, বাদী যেখানে বসবাস করে সেখানে মামলা করা যাবে, সেখানে মামলা করতে পারবে, মামলা করা যাবে, ঠিক আছে? বিবাদী যেখানে বাস করে বা লাভজনক কাজ করে বা ব্যবসা করে, সেখানে মামলা করা যাবে। যেখানে ক্ষতি হয়েছে, ক্ষতি সাধিত হয়, সেখানেও কি করা যাবে? মামলা করা যাবে। ক্লিয়ার? অর্থাৎ বাদী যে স্থানে, যে এখতিয়ারে অবস্থিত সেখানেও মামলা করতে পারবে, যে স্থানে ক্ষতিটা সাধন হয়েছে সেই স্থানেও মামলা করতে পারবে, বিবাদী যেখানে বাস করে, বিবাদীর যেখানে লাভজনক কাজ করে সেখানেও মামলা করতে পারবে, নো প্রবলেম। ওকে, 19 ধারা। আমরা 20 ধারাতে চলে যাচ্ছি। দেখেন 20 ধারাতে কি বলা হচ্ছে, যে স্থানে বিবাদী বসবাস করে বা নালিশের কারণ উদ্ভব হয় সেখানে অন্যান্য মোকদ্দমা দায়ের করতে হবে। এই যে আরো যে মোকদ্দমাগুলো আছে, যেখানে বিবাদী থাকে, যেখানে বিবাদী বাস করে, ঠিক আছে? যেখানে বিবাদী বাস করে বা নালিশের কারণ উদ্ভব হয়, ঠিক আছে? ধরেন আপনি ঢাকা টু কক্সবাজার যাচ্ছেন, না ধরি আপনি চট্টগ্রাম যাচ্ছেন, ঠিক আছে? এই যে যাওয়ার মাঝখানে ট্রেনে যাচ্ছেন, একটা ক্ষতি হলো,
ক্ষতি সাধিত হলো। আপনি ঢাকাতে মামলা করতে পারবেন, চট্টগ্রামে করতে পারবেন, কোথায় ক্ষতি হয়েছে আপনি অনিশ্চিত সেটাও জানেন না। অথবা বিবাদী যেখানে বাস করে বা লাভজনক কাজ করে সেখানে মামলা করতে পারবেন 20 ধারা। হ্যাঁ, ঠিক আছে, এরকম। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 19 ধারাটা এবং 17, 16, 17, 18 ধারা। প্রশ্ন হলে এখান থেকে হতে পারে। ওকে, হতে পারে। এখন দেখেন, এই যে আদালত নিয়ে যদি কারো আপত্তি থাকে, এখতিয়ার নিয়ে যদি আপত্তি, এই যে আঞ্চলিক এখতিয়ারগুলো আছে, যে এখতিয়ারই হোক, এই এখতিয়ার নিয়ে যদি আপত্তি হয়, আর এই যে আপনি এখতিয়ার নিয়ে আপত্তি আছে, আপত্তি থাকলে কি করতে হবে? এই যে এটা বলা হচ্ছে কত ধারায়? 21 ধারা। এটা বলা হচ্ছে 21 ধারাতে এখতিয়ার নিয়ে আপত্তি। এখন এখতিয়ার নিয়ে আপত্তি যদি থাকে, ধরেন করিম সাহেব একটা মামলা করলো, এই জমিটা ধরেন রহিমের মধ্যে একটা মামলা চলমান, করিম এবং রহিম। গাজীপুরে করিম মামলা করলো, গাজীপুর। করিম মামলা করলো বাদী হয়ে গাজীপুর, ঠিক আছে। এখন রহিম বিবাদী, রহিমের আপত্তি আছে, আপত্তি যে না এটা গাজীপুর না, এটা ঢাকাতে হবে, এটা গাজীপুর না, এটা ঢাকাতে হবে, এমন একটা আপত্তি তার আছে। এই যে আপত্তি, এখতিয়ার নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে সেটা করতে হবে। কি করতে হবে দেখেন, বলা হচ্ছে প্রথম সম্ভাব্য সুযোগেই করতে হবে। প্রথম সম্ভাব্য সুযোগে আপনার যে আপত্তিটা করতে হবে কখন? এই যে এখান থেকে প্রশ্ন হতে পারে যে এখতিয়ার সম্পর্কে যদি আপত্তি থাকে, যে আদালতে মোকদ্দমা দায়ের করা হয়েছে সে আদালতেই প্রথম সম্ভাব্য সুযোগে এবং বিচার্য বিষয় নির্ধারণের সময়, এবং কি বিচার্য বিষয় মানে ইস্যু গঠনের সময়, হ্যাঁ, বিচার্য বিষয় নির্ধারণের সময় কি করতে হবে? আপনাকে আবেদন করতে হবে বা আপত্তি করতে হবে। তাহলে আপত্তিটা কখন করবেন? এই যে আপত্তি, এখতিয়ার নিয়ে যদি আপত্তি থাকে অবশ্যই আপনাকে করতে হবে প্রথম সম্ভাব্য সুযোগে এবং বিচার্য বিষয় নির্ধারণের পূর্বে। দেখেন, বিচার্য বিষয় নির্ধারণের সময় বা পূর্বে। পরবর্তীতে যদি আপনি আপত্তি করেন এটা কিন্তু আদালত গ্রহণ করবেন না। তবে ন্যায় বিচারের স্বার্থে, ঠিক আছে, আদালত এরূপ বিষয় আপিল আদালতেও মঞ্জুর করে থাকেন। ন্যায় বিচারের স্বার্থে আদালত আপিল আদালতে এগুলো মঞ্জুর করে থাকেন। এই যে আমরা 16 থেকে 20 ধারা পর্যন্ত যে এখতিয়ারগুলো পড়লাম, কোন আদালতে আপনি মামলাটা দায়ের করবেন, তাই না? গাজীপুর নাকি ঢাকা? এটা নিয়ে যদি কোনো পক্ষের মধ্যে আপত্তি থাকে, সাধারণত বিবাদীরাই আপত্তি করে। বাদী তো তার স্বার্থ অনুযায়ী একটা মামলা দায়ের করছে এক আদালতে, তাহলে বিবাদী তো এখানে আপত্তিটা করার কথা। তো বিবাদী কখন আপত্তি করবে? বলা হচ্ছে প্রথম সম্ভাব্য সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণ বা নির্ধারণের পূর্বেই করতে হবে। যদি না করেন পরবর্তীতে আপনি এটা করতে পারবেন না। তবে ন্যায় বিচারের স্বার্থে আপিল আদালতেও এটা করা যায় বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। প্রশ্ন হয় নাই, তবে হতে পারে। এই জায়গা থেকে প্রশ্ন হয় নাই, কিন্তু প্রথম সম্ভাব্য সুযোগে বিচার্য বিষয় নির্ধারণ বা তার পূর্বে আমার জানি কেন মনে হয় এখান থেকে এবার প্রশ্ন হবে। ভবিষ্যৎ আইনজীবীগণ, আমার যেন কেন মনে হয় এই জায়গাটা থেকে এইবার প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখেন। আমরা 22, 23, 24 এখানে 3টা ধারার আমি সহজ টেকনিকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আপনি কোন আদালতে দরখাস্ত করবেন? একটা মামলা স্থানান্তরের জন্য কোন আদালতে দরখাস্ত করবেন? স্থানান্তরের জন্য এটা 23 ধারাতে দেখেন, স্থানান্তরের জন্য দরখাস্ত করতে হবে। দেখেন, আমি সহজে বুঝাই দিচ্ছি। একই জেলা যদি হয়, জেলা, একই জেলার মধ্যে
এক আদালতের মামলা আরেক আদালতে আপনি বদলি করতে চাচ্ছেন, তাহলে আবেদন করবেন জেলা জাজ আদালতে, জেলা জাজ আদালতে। ঠিক আছে, সহজে মনে রাখেন। একই জেলার মধ্যে এক সহকারী জাজ আদালতের মামলা আরেক সহকারী জাজ আদালতে বদলি করতে চাচ্ছেন, এক জেলা এক সহকারী জাজ আদালতের মামলা আরেক সিনিয়র সহকারী জাজ আদালতে বদলি করতে চাচ্ছেন, মানে একই জেলার মধ্যে যদি হয়, যেমন গাজীপুর জেলার মধ্যেই এক আদালতের মামলা আরেক আদালতে বদলি করবেন, এটা যদি আপনি করেন তাহলে বদলির যে দরখাস্তটা, স্থানান্তরের দরখাস্তটা কোথায় করবেন? জেলা জাজ আদালতে। ওকে, ভিন্ন জেলা হলে যেমন ধরেন গাজীপুরের মামলা আপনি কোথায় নেবেন? টু ঢাকা বা দেখা যাচ্ছে চট্টগ্রাম। ঠিক আছে, গাজীপুরের মামলা চট্টগ্রাম বা ঢাকাতে বদলি করতে চাচ্ছেন, ভিন্ন জেলা হলে আপনাকে কি করতে হবে? আবেদন করতে হবে হাইকোর্ট ডিভিশনে। ঠিক আছে, ক্লিয়ার? আর কিছু এখান থেকে বুঝবেন না। এই যে স্থানান্তর ও প্রত্যাহারের ক্ষমতাটা হচ্ছে 24 ধারাতে। ক্ষমতাটা কার? জেলা জাজের এবং হাইকোর্টের। এই যে ক্ষমতা 24 ধারাতে বলা হচ্ছে ক্ষমতাটা কার। ঠিক আছে, মূল বিষয় হচ্ছে এটুকু যে স্থানান্তরের জন্য দরখাস্তটা দায়ের করতে হবে একই জেলার মধ্যে যদি হয় জেলা জাজ আদালতে, ভিন্ন ভিন্ন যদি জেলা হয়, যেমন ধরেন গাজীপুরের একটা মামলা ঢাকাতে নিতে চাচ্ছেন অথবা চট্টগ্রামে নিতে চাচ্ছেন, এইরকম হয় না? এক জেলা থেকে অন্য জেলাতে যদি ট্রান্সফার বা স্থানান্তর করতে চান তাহলে আপনাকে হাইকোর্টে আবেদন করতে হবে। ভেরি গুড এমডি আয়ুব আলী। একই জেলা হলে জেলা জাজ, ভিন্ন জেলা হলে হাইকোর্ট। চৌধুরী হৃদয়, হ্যাঁ ধরতে পারছেন। তাহলে ক্লিয়ার, আমি মনে করি ক্লিয়ার। হ্যাঁ, এখান থেকে কঠিন কিচ্ছু না। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন। দেখেন, দেওয়ানি কার্যবিধি আমি প্রথমে বলছি পদ্ধতিগত আইন, পদ্ধতিটা যদি ধরে রাখতে পারেন, পদ্ধতিগুলো কি বুঝতে পারলে আপনার সহজ মনে হবে, কঠিন মনে হবে না। দেখেন, প্রশ্ন করা হয়েছে, 2টা প্রশ্ন এখান থেকে করা হয়েছে। দ্য কোড অফ সিভিল প্রসিজারের কত ধারা অনুযায়ী জেলা জাজ এক আদালত হতে অন্য আদালতে দেওয়ানি মামলা স্থানান্তর করতে পারেন? 17, 24, 94, 151। তাহলে স্থানান্তরের যে ক্ষমতাটা, ঠিক আছে, এটা হচ্ছে 24 ধারা অনুযায়ী। স্থানান্তরের ক্ষমতা 24 ধারা অনুযায়ী। একটি জেলা জজ আদালত নিম্নের কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারেন? অপশন ক, উচ্চ আদালতের কার্যক্রম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যক্রম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যক্রম, অধস্থন দেওয়ানি আদালতের কার্যক্রম। অবশ্যই দেওয়ানি কার্যক্রম, কারণ উচ্চতর আদালতের উপর কি এখতিয়ার প্রয়োগ করতে পারবে না, ফৌজদারি তো পারবে না, নির্বাহী তো পারবে না। হ্যাঁ, আচ্ছা, 22 ধারাটা একটু দেখে নেন। 22 ধারাটা এই যে নোটিশ, হ্যাঁ, এটা অবশ্যই বিবাদী করবে। হ্যাঁ, বিবাদী কাকে নোটিশ দিতে হবে? অপর পক্ষকে অবশ্যই অপর পক্ষকে কি করতে হবে? নোটিশ দিতে হবে বদলির সময়। অপর পক্ষকে নোটিশ দিতে হবে এবং প্রথম সম্ভাব্য এবং বিচার্য বিষয় নির্ধারণ বা তার পূর্বেই কি করতে হবে? এই আবেদনটা করতে হবে। হ্যাঁ, 22 ধারাতে আবেদন কে করবে বলেন তো? অবশ্যই বিবাদী। হ্যাঁ, অবশ্যই বিবাদী। দেখেন, একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, এক জেলার আদালতের বিচারাধীন দেওয়ানি মামলা অন্য জেলার আদালতে স্থানান্তর করতে পারে কোন পক্ষ? এক জেলার দেওয়ানি আদালতের মামলা অন্য জেলায় স্থানান্তর করতে পারে কোন কর্তৃপক্ষ? কমেন্ট করবেন। ওকে, আমরা এখান থেকে চলে যাচ্ছি পরবর্তীতে। দেখেন, 26 ধারাটা মোকদ্দমা দায়ের আমরা পড়ব। 26 ধারা এই যে আমরা পড়ব, পরবর্তীতে যখন আদেশ পড়ব, 4 আদেশ, অর্ডার 4, অর্ডার নাম্বার 4, সেটাতে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় পড়ব আমরা। একটা স্পষ্ট জানি যে আরজি দাখিলের মাধ্যমে একটা সুট দাখিল করা হয়। আরজি দাখিল মানে, হ্যাঁ, একটা মোকদ্দমা দায়ের করা হয় আরজি দাখিলের মাধ্যমে। দেখেন, এখানে ইংরেজি দিয়ে প্রশ্ন হতে পারে, ইংরেজি দিয়ে every suit shall be instituted by the presentation of a plaint or in such other manner as may be prescribed। মানে
প্রত্যেকটি মোকদ্দমা আর্জি পেশ করে বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। এই যে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউট বাই দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট অর ইন সাচ আদার ম্যানার আস মে বি প্রেসক্রাইবড। কত ধারার বিধান, এরকম হেডলাইন দিয়ে প্রশ্ন কিন্তু এমসিকিউ পরীক্ষায় হতে পারে। সো এটা একটু পড়ে নেবেন। হ্যাঁ, এবং মোকদ্দমা দায়ের, প্রত্যেকটি মোকদ্দমা কি করতে হবে, আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করতে হবে বা অন্য কোনো পদ্ধতিতেও আদালত ইচ্ছা করলে আদালত দায়ের করা যাবে। ঠিক আছে, এটা আমরা পড়ব। ঠিক আছে, 4 আদেশ যখন পড়ব, 4 নাম্বার আদেশ আগামীকাল, 4 নাম্বার আদেশ খুবই গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখবে। এখন দেখেন, একটা মামলা দায়ের করার পরে কি করতে হবে, বিবাদীর প্রতি সমন, তাই না, 27 নাম্বার আদেশ, এবং সাথে পড়ব অর্ডার নাম্বার 5 আগামীকাল 5, অর্ডার নাম্বার 5 বিবাদীর প্রতি সমন, কত ধারা, 27 ধারা, অর্ডার নাম্বার 5 কিভাবে সমনটা দায়ের করা হবে এগুলো আমরা পড়ব। তারপরে উদ্ঘাটন পরিদর্শন 30 ধারা আমরা, হ্যাঁ, উদ্ঘাটন পরিদর্শন, এটা শুধু মনে রাখেন, উদ্ঘাটন, ঠিক আছে, উদ্ঘাটন বা পরিদর্শন, একটা রিটেন স্টেটমেন্ট জমা দেওয়ার পরে উদ্ঘাটন পরিদর্শন, হ্যাঁ, অনেকগুলো স্টেপ থাকে, সেগুলো বিষয় আমরা পড়ব, আদেশে পড়ব। এগুলো শুধু মনে রাখেন, উদ্ঘাটন অনুরূপ বিষয়ে আদেশ দানের ক্ষমতা। এখন আমরা 32 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 32 ধারাটা আমরা একটু দেখে নেই, 32 ধারাটা একটু দেখে নেই। এই যে উদ্ঘাটন বা পরিদর্শন, ঠিক আছে, তারপরে 32 ধারাতে চলে যান, মোস্ট ইম্পর্টেন্ট, হাজির না হলে দণ্ড, হাজির না হলে দণ্ড। এটা কিরকম, কেউ আদালত একজন ব্যক্তিকে কি করলো, 30 ধারা অনুযায়ী যদি সমন দেয় যে উদ্ঘাটন পরিদর্শন আদেশ দানের ক্ষমতা, এই যে 30 ধারা অনুযায়ী সমন দেওয়া হলো আদালত তাকে হাজির করার জন্য, বাধ্য করার জন্য। এই যে 30 ধারা অনুযায়ী উদ্ঘাটন পরিদর্শনের জন্য যদি কাউকে সমন প্রেরণ করে, তিনি আদালতে হাজির হলো না, 30 ধারা অনুযায়ী সমন পাওয়ার পরও আদালতে হাজির হলো না, তখন আদালত তাকে হাজির করতে বাধ্য করার জন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে। গ্রেফতারি পরোয়ানা কি করতে পারে, ইস্যু করতে পারে। কি করতে পারে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার সম্পত্তি, তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করতে পারে। ওকে, বিক্রয় করতে পারে। ওকে, তারপরে আর কি আছে দেখেন, অনধিক 500 টাকা জরিমানা করতে পারে। অনধিক 500 টাকা জরিমানা করতে পারে, জরিমানা। ওকে, অনধিক কত টাকা জরিমানা করতে পারে, কত, 500 টাকা জরিমানা করতে পারে, 500 টাকা। এবং হাজির হতে বাধ্য হওয়ার জন্য, হাজিরার জন্য জামানত দেওয়ার আদেশ দিতে পারেন। হ্যাঁ, জামানত দেওয়ার আদেশ দিতে পারেন, জামানত দেওয়ার আদেশ। এবং জামানত দিতে ব্যর্থ যদি হয়, ব্যর্থ হলে কি করতে পারেন, দেওয়ানি কারাগারে প্রেরণের আদেশ দিতে পারেন, দেওয়ানি আদালতে প্রেরণের আদেশ। ঠিক আছে, দেখেন একদম শিখে ফেলেন, ক্লাসের পড়া শিখে ফেলবেন। অনধিক, এই যে কথাটা মনে রাখবেন, অনধিক, এগুলো নিয়ে প্রশ্ন হবে। অনধিক 500 টাকা জরিমানা, অনধিক 500 টাকা জরিমানা, তার সম্পত্তি ক্রোক বিক্রয় করতে পারবেন, গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারবেন। 32 ধারাটা ফুলফিল করতে হলে কি করতে হবে, 32 ধারা ফুলফিল করতে হলে 30 ধারাটা পূরণ করতে হবে। 32 ধারাটা ফুলফিল করতে হলে অবশ্যই 30 ধারাটা কি করতে হবে, ফুলফিল করতে হবে। ঠিক আছে, অবশ্যই 30 ধারাটা ফুলফিল করতে হবে। বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। ঠিক আছে, এবং এই যে 31 ধারাটা দেখেন, 31 ধারা সাক্ষীর প্রতি সমন, সাক্ষীর প্রতি সমন। 31 ধারাটা মনে রাখবেন, সাক্ষীর প্রতি সমন। 31 ধারা সাক্ষীর প্রতি সমন। ঠিক আছে, এখন 31 ধারা অনুযায়ী এবং 30 ধারার শর্তগুলো যদি কেউ পালন না করে,
তাহলে আদালত তাকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু, তার সম্পত্তি ক্রয় বিক্রয় অনধিক 500 টাকা জরিমানা, জামানত প্রদানের আদেশ দিতে পারেন। জামানত যদি প্রদান না করেন তাকে কি করতে পারেন? দেওয়ানি কারাগারে প্রেরণের আদেশ দিতে পারেন। প্রত্যেকটা বিষয় থেকেই যে কোনোভাবে একটা প্রশ্ন করে যেতে পারে। এই যে 4টা বিষয় যে কোনো একটা থেকে প্রশ্ন হয়ে যেতে পারে। দেখি আমরা কিছু প্রশ্ন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওরের সাক্ষ্য প্রদানের জন্য কোনো ব্যক্তিকে সমন দেওয়া সত্ত্বেও তিনি হাজির না হলে আদালত তাকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারেন? এই যে 31 এবং 30 ধারাটা এবং 31 ধারা অনুযায়ী যদি কাউকে সমন দেওয়া হয়, এই যে সমন পাওয়ার পর যদি কেউ হাজির না হয় তাহলে আদালত কি করবেন? এই যে সাক্ষীর প্রতি সমন দেয় বা উদ্ঘাটন পরিদর্শন দলিল দাখিলের জন্য যদি কাউকে ডাকা হয়, কেউ যদি হাজির না হয় আদালত তাকে কত টাকা সর্বোচ্চ জরিমানা করতে পারেন? হ্যাঁ, সমন্স টু উইটনেস, সাক্ষীর প্রতি সমন 31 ধারা মনে রাখবেন। 500 টাকা। ভেরি গুড শেখ নান্নু মিয়া, 500 টাকা। ভেরি গুড। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 33 ধারাতে কি আছে দেখেন তো। সাক্ষী পর্যাপ্ত শেষে একটা মামলা 2 রকমের আদেশ দিবে। হ্যাঁ, রায় হবে 7 দিনের মধ্যে। কি হবে? আমরা গতকাল আলোচনা করেছি ডিক্রি হবে। রায় এবং ডিক্রি, রায় এবং ডিক্রি, যার পক্ষে ডিক্রি হয় তাকে বলা হয় কি? জাজমেন্ট ডেটর। হ্যাঁ, জাজমেন্ট ডেটর বা ডিক্রিদার। এবং বিপক্ষে যার ডিক্রি হয়, বিপক্ষকে কি বলা হয়? দায়িক। ঠিক আছে? রায় প্রচারের 7 দিনের মধ্যে আদালত একটা ডিক্রি প্রদান করবেন। রায় এবং ডিক্রি সম্পর্কে বলা হয়েছে 33 ধারাতে। মোকদ্দমা শুনানির পর আদালত রায় ঘোষণা করবেন এবং উক্ত রায়ের ভিত্তিতে আদালত কি করবেন? ডিক্রি প্রদান করবেন। দেখেন 34 ধারাতে, দেখেন 34 ধারাতে সুদের কথা বলা হচ্ছে। সুদ, মোকদ্দমার খরচ, সুদের কথা, ইন্টারেস্ট বা সুদ। দেখেন এই যে বলা হচ্ছে ডিক্রিটি টাকা পরিশোধ সম্পর্কিত হলে আদালত নির্ধারিত আসল টাকার উপর, ঠিক আছে, সুদ দিতে পারেন। 34 ধারাতে বলছে যে টাকার মোকদ্দমার ক্ষেত্রে আসল টাকার উপর সুদের ব্যবস্থা আছে, সুদ দিতে পারেন। ঠিক আছে? 35 ধারাতে আপনি দেখতে পারেন এখানে যে বিষয়টা মোকদ্দমার খরচের কথা বলা হচ্ছে। খরচ কত পার্সেন্ট খরচ? দেখেন খরচ এবং খরচের উপর সর্বোচ্চ 6% হারে বার্ষিক সুদ প্রদানের আদেশ দিতে পারেন। এই সুদ খরচের সাথে যোগ হবে। এই যে আপনি যে একটা মামলা করলেন, একটি মামলা করার পরে আপনার যতটুকু খরচ হয়েছে, হ্যাঁ, দেখেন মোকদ্দমার খরচ ও আনুষঙ্গিক বিষয়াদি আদালতের সুবিবেচনার উপর নির্ভরশীল। মোকদ্দমার খরচ কে দিবে, কিভাবে এবং কার নিকট থেকে নেওয়া হবে এগুলো আদালত বলে দিবে। তবে এই যে খরচ হবে কত? একটা মোকদ্দমার খরচ বার্ষিক 6% হারে পাবে। প্রশ্ন এখান থেকে হতে পারে খরচটা কয় পার্সেন্ট? 6%। এখান থেকে প্রশ্ন হয়ে যেতে পারে যে মোকদ্দমার খরচ, হ্যাঁ, বার্ষিক সুদ প্রদানের আদেশ দিতে পারেন কত পার্সেন্ট হারে? কত পার্সেন্ট বার্ষিক সুদ প্রদানের আদেশ দিবেন? 6% হারে। হ্যাঁ, 35-এর ক এবং 35-এর খ দ্বারাটা আমরা পড়ে আজকের ক্লাস সমাপ্ত করব। 35-এর ক, 35-এর খ, 35-এর খ। এখান থেকে শুধু মনে রাখবেন, দেখেন মিথ্যা হয়রানিমূলক কেউ যদি কোনো মামলা করে, আপনি একটা মামলা করছেন যে মামলাটা হচ্ছে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা, হয়রানি, আদালতের নিকট যখন প্রতীয়মান হবে যে আপনি একটা মিথ্যা, ভিত্তিহীন মামলা, বানোয়াট মামলা করছেন, তখন আদালত আপনাকে কি করতে পারে? কম্পেনসেটরি কস্ট, ক্ষতিগ্রস্ত তিনি কি করতে পারেন? ক্ষতিপূরণ চাইতে পারেন। আদালত সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ দিতে পারেন? 20,000 টাকা। দেখেন দেওয়ানি আদালতের সর্বোচ্চ ক্ষতিপূরণ, এটা হচ্ছে সর্বোচ্চ। দেওয়ানি আদালতে আর চাইতে ক্ষতিপূরণ নাই। সর্বোচ্চ কত টাকা? দেওয়ানি আদালতের সর্বোচ্চ ক্ষতিপূরণ হচ্ছে 20,000 টাকা। যদি মামলাটা হয় মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, তাহলে সর্বোচ্চ আপনাকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে? 20,000 টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ আদালত দিতে পারেন। কত টাকা? 20,000 টাকা। এটা মনে রাখবেন।
মামলাটি যদি হয় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, হ্যাঁ, তাহলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন সর্বোচ্চ 20,000 টাকা। এই যে ক্ষতিপূরণের আদেশটা দিবেন, এর বিরুদ্ধে প্রতিকার হচ্ছে আপিল। আন্ডারলাইন করেন, এই যে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিবেন 20,000 টাকা, এর বিরুদ্ধে আপনার প্রতিকার হচ্ছে আপিল। ঠিক আছে? টাকা, ভেরি গুড। 35-এর খ দেখেন, মোকদ্দমা চলা অবস্থায় যদি কোনো ব্যক্তি, হ্যাঁ, আবেদন বা কোনো লিখিত আপত্তি জমা দিতে ব্যর্থ হয়, তাহলে আদালত কি করবে? আদালত একটা নির্ধারিত সময় দিল, ধরেন 30 দিন। এই 30 দিনের মধ্যে আপনি একটা আবেদন দাখিল করতে হবে। আপনি নির্ধারিত যে সময়টা আছে, এই যে নির্ধারিত সময়, এই নির্ধারিত সময়ের মধ্যে আপনি আবেদনটা দাখিল করতে যদি ব্যর্থ হন, তাহলে আদালত আপনাকে সর্বোচ্চ 2,000 টাকা খরচ প্রদানের আদেশ দিবেন। 35-এর খ ধারাটা দেখেন, অন্তর্বর্তীকালীন বিষয়গুলো সম্পর্কে আনিত দরখাস্ত প্রবৃত্তিতে বিলম্বের জন্য খরচা। আপনাকে একটা আবেদন, একটা দরখাস্ত আদালতে দাখিল করার কথা বলা হচ্ছে। একটা আবেদন, একটা দরখাস্ত আপনি নির্ধারিত সময়ে দাখিল করতে পারলেন না, আদালত, আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন লিখিত জবাব দাখিল না করেন, কত টাকা? 2,000 টাকা। 2,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক আছে? 2,000 টাকা খরচের আদেশ, খরচ 2,000 টাকা কি করতে হবে? খরচের আদেশ। প্রশ্ন এখান থেকে হতে পারে। এখন লিখিত বা রিটেন স্টেটমেন্ট যদি আপনি বিলম্ব করেন, 3,000 টাকা। এই যে রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব, রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব যদি আপনি নির্ধারিত সময়ে দাখিল না করেন, দেখেন 3,000 টাকা হতে পারে। তাহলে দেখেন, আমরা 35-এর কতে দেখলাম সর্বোচ্চ ক্ষতিপূরণ, মিথ্যা ভিত্তিহীন মামলা করলে, হয়রানিমূলক মামলা করলে 20,000, লিখিত জবাব বা কোনো দরখাস্ত নির্ধারিত সময়ে দায়ের না করলে 2,000। আবার বলা হচ্ছে, লিখিত জবাব পরবর্তীতে মামলার কোনো পক্ষ যদি কোনো দরখাস্ত পেশ করেন যা আদালতের মতে পূর্বেই পেশ করা উচিত ছিল, তাহলে আদালত দরখাস্তকারীকে 3,000 টাকা ক্ষতিপূরণ দিবেন। আপনি একটা রিটেন স্টেটমেন্ট জমা দিলেন, ঠিক আছে, কিন্তু আদালতে সেটা পূর্বেই দায়ের করা উচিত ছিল। আদালত যদি মনে করে এটা আপনি অযথা সময় নষ্ট করছেন, তখন 3,000 টাকা কি করবেন? খরচ প্রদানের আদেশ প্রদান করবেন। তো দেখেন, আজকে আমরা কি আলোচনা করলাম? নির্দিষ্ট সময় 2,000, দরখাস্তর মধ্যে না দিলে 3,000। না, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি দাখিল না করেন 3,000 না 2,000। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন, কোনো দরখাস্ত দায়ের না করলে 2,000 টাকা। কিন্তু আপনি আবেদন দাখিল করছেন, আদালতের নিকট যদি মনে হয় নির্ধারিত সময় দাখিল করেন নাই, এটা আরো আগেই দেওয়া উচিত ছিল, আগেই দাখিল করা উচিত ছিল, তাহলে 3,000 টাকা ক্ষতিপূরণ এর আদেশ দিবেন। হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়। মিথ্যা হয়রানিমূলক বানোয়াট ভিত্তিহীন মামলা যদি হয়, যে মামলাটা হয়রানিমূলক, কত টাকা? 20,000 টাকা সর্বোচ্চ। হ্যাঁ, লেট ফাইন। ওকে, দেখেন আজকে আমরা কি পড়লাম? দেওয়ানি কার্যবিধির প্রথম ধারা থেকে আমরা 35-এর খ ধারা পর্যন্ত শেষ করলাম আজকের প্রথম ক্লাস। আমরা দেখেন একটা স্টেপ শেষ হলো, এখানে একটা স্টেপ, আমরা একটা ধাপ শেষ করলাম, একটা ধাপ। আগামীকালকের এটা প্রথম ধাপ, খেয়াল করবেন, প্রথম ধাপ। আমরা ধাপ নাম্বার 2, দ্বিতীয়। প্রথম ধাপে কি করলাম? 1 থেকে 35-এর খ পর্যন্ত। দ্বিতীয় ধাপে আমরা পড়ব 1 থেকে আদেশ 20 পর্যন্ত। কারণ এই যে প্রথম ধাপ 1 থেকে 35-এর খ এবং আদেশ 1 থেকে 20, আদেশ, এটা আদেশ, এটা হচ্ছে ধারা। এই যে এইটুকু থেকে 10টা প্রশ্ন হবে, 10টা। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আজকে যে আলোচনাটা এক ক্লাসে করলাম, আমরা 2 ক্লাসে আদেশ 1 থেকে 20 পর্যন্ত 2টা ক্লাস লাগবে। এই যে এইটুকু থেকে 10টা প্রশ্ন হবে, 10টা। তবে আজকে যে আলোচনাটুকু হলো, এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন থাকবে, 3 থেকে 4টা আজকের ক্লাসটা।
আর যে ধারাগুলো আমি আলোচনা করলাম, যে বিষয়গুলো, এখান থেকে প্রশ্ন হবে কি আলোচনা করলাম মনে আছে? আমরা আদালতের অধস্থনতা পড়েছি 3 ধারাতে। একটি দেওয়ানি আদালত কোন আইন অনুযায়ী গঠিত? কমেন্ট করবেন। আমরা 5 মিনিট আলোচনা করব, 10 মিনিট থাকবো। আপনারা কোন কোন বিষয় বুঝতে পারেননি আমাকে কমেন্ট করবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আগামীকাল আদেশ, ঠিক আছে? দেওয়ানি কার্যবিধি একদম ছোটো করে দিব আপনাদের, দেখি কিভাবে পারেন না। তবে আজকে ক্লাসে অনেক প্রবলেম হয়েছে, অনেকেই বুঝে নাই, হ্যাঁ, অনেকেই ক্লাসে ঢুকতে পারে নাই, আমরা দুঃখিত, ঠিক আছে? আগামী ক্লাসে আর সমস্যা হবে না আশা করি। তো 1 থেকে 35 খ আজকে যে আলোচনাটা ছিল ধারা 3। আচ্ছা, ধারা বলেন তো, রায় এর সংজ্ঞা কত ধারায় আছে? রায়ের সংজ্ঞা, হ্যাঁ, কালকে তো লাইভ ক্লাসই হবে হৃদয়, এইভাবে লাইভ ক্লাস হবে, এইভাবেই প্রত্যেকটা ক্লাস এইভাবেই হবে। হ্যাঁ, শরীফ আল মামুন সিভিল কোড অ্যাক্টের 1887 ধারার 3 ধারাতে আমরা দেওয়ানি আদালতের গঠন সম্পর্কে জানতে পারছি। আমরা আলোচনা করেছি পিকুইনারি জুরিসডিকশন, আমরা আলোচনা করেছি দেওয়ানি আদালত 5 প্রকার: জেলা জাজ, অতিরিক্ত জেলা জাজ, যুগ্ম, সিনিয়র সহকারী এবং সহকারী। আমরা আলোচনা করেছি পিকুইনারি জুরিসডিকশন ধারা 6। আমরা দেখেছি সর্বোচ্চ সীমাহীন ক্ষমতা বহন করতে পারে যুগ্ম জেলা জাজ। সিনিয়র সহকারী জাজের আর্থিক এখতিয়ার 25 লক্ষ টাকা পর্যন্ত। সামারি করে দিচ্ছি। আমরা আলোচনা করেছি সহকারী জাজ আদালতের আর্থিক এখতিয়ার কত? 15 লক্ষ টাকা পর্যন্ত। তারপরে আমরা চলে গেলাম কোথায়? একদম 9 ধারাতে। 9 ধারাতে আমরা আলোচনা করলাম কি? আদালতের, হ্যাঁ, নেচার অফ সিভিল সুট। কোন প্রকৃতির মোকদ্দমাকে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলে? সম্পত্তি বা পদের অধিকার নিয়ে যে সকল মোকদ্দমার প্রতিদ্বন্দ্বিতা হয় তাকে বলা হয় দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। আমরা আলোচনা করেছি 9 ধারাতে, তাই না? তারপরে আমরা আলোচনা করলাম স্টে অফ সুট 10 ধারা। তারপরে আমরা আলোচনা করলাম স্টে মানে রেজ জুডিকাটা 11 ধারা। একই পক্ষগণের মধ্যে একই বিষয়বস্তু লইয়া যদি একটি মামলা চলমান থাকে, পরবর্তী মামলা দায়ের করলে সেটা হবে স্টে অফ সুট। আবার একই পক্ষ একই বিষয়বস্তু নিয়ে একটি মামলা পূর্বে নিষ্পত্তি হয়েছে চূড়ান্তভাবে, পরবর্তীতে যদি ওই একই বিষয়বস্তু নিয়ে একই পক্ষগণের মধ্যে পুনরায় আরেকটি মামলা দায়ের করা হয়, সেই মামলাটা হয়ে যাবে রেজ জুডিকাটা। আমরা আলোচনা করেছি ব্যাখ্যা 6টা। এই 6টা ব্যাখ্যার মধ্যে আলোচনা করেছি 3 নম্বর ব্যাখ্যাটা ডাইরেক্ট রেজ জুডিকাটা। আপনি বাদীপক্ষ যা দাবি করছে, বিবাদী পক্ষকে সুনির্দিষ্টভাবে সেটাকে ডিনাই করতে হবে, স্পষ্টভাবে, প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক, সেটা স্পষ্টভাবে কি করতে হবে? অস্বীকার করতে হবে। আমরা আলোচনা করেছি কি? কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা 4 নম্বর ব্যাখ্যা। তারপরে 12 নম্বর বার টু ফার্দার সুট, মোকদ্দমা, বারবার মোকদ্দমা দায়েরের বাধা। আমরা আলোচনা করেছি 15 ধারা, সর্বনিম্ন স্তরের আদালতে মামলা দায়ের করতে হবে। আলোচনা করেছি 16 ধারা, যেখানে মামলার বিষয় সেখানে মামলা দায়ের করতে হবে, যে এলাকায় মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা দায়ের করতে হবে। আমরা আলোচনা করেছি 17 ধারা, 2টি ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে যদি একটা সম্পত্তি অবস্থিত থাকে যে কোনো এক আদালতে মামলা করতে পারবেন। 17 ধারা। অনিশ্চিত যদি হয়, একটা স্থান অনিশ্চিত যদি হয় সেখানে মামলা করতে হবে যেখানে আপনার ইচ্ছা। 19-20 ধারা অস্থাবর সম্পত্তি। আমরা আলোচনা করেছি 21 ধারা, আপত্তি যদি থাকে এখতিয়ার নিয়ে, প্রথম সম্ভাব্য সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের পূর্বে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় আপত্তিটা তুলতে হবে। 21 ধারা থেকে কিন্তু এবার প্রশ্ন হয়ে যাবে ভবিষ্যৎ আইনজীবীগণ। আমরা আলোচনা করেছি 22 ধারা, 23 ধারা, 24 ধারা। একই জেলার মধ্যে হলে আপনার মামলার স্থানান্তরের ক্ষমতা হচ্ছে একই জেলার মধ্যে জেলা জাজের। আর যদি ভিন্ন ভিন্ন জেলা হয়, হাইকোর্ট ডিভিশন। বিবাদীর প্রতি সমন, মামলা দায়ের কথা 26 ধারা মামলা দায়ের, 27 ধারা বিবাদীর প্রতি সমন, 30 ধারাতে পড়েছে উদ্ঘাটন পরিদর্শন, 31 ধারাতে পড়েছি বিবাদীর প্রতি সমন, সাক্ষীর প্রতি সমন, 31 ধারাতে সাক্ষীর প্রতি সমন। এই যে সাক্ষীকে সমন দেওয়া সত্ত্বেও যদি সাক্ষী আদালতে হাজির না হয়, 32 ধারাতে কিছু শাস্তি দেখেছি। কি করা যাবে? গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যাবে। তারপরে করা যাবে তাকে তার সম্পত্তি ক্রয় বিক্রয়, অনধিক 500 টাকা জরিমানা এবং জামানত প্রদানের আদেশ। জামানত প্রদান করতে যদি কেউ অস্বীকার করে,
দেওয়ানি কারাগারে প্রেরণের আদেশ, সিভিল প্রিজনে প্রেরণের আদেশ দিবেন। আমরা পরবর্তীতে আলোচনা করলাম 33 ধারা রায় এবং ডিক্রি। 34 ধারাতে আলোচনা করলাম সুদ, আদালত 6% সুদ নির্ধারণ করতে পারেন 34 ধারা। আমরা 35-এর 35-এর কি বললাম, খতে মিথ্যা ভিত্তিহীন ভানুয়ার যদি মামলা হয় 20,000 টাকা কি করতে পারেন, খরচ প্রদানের আদেশ দিতে পারেন 35-এর কতে। 35-এতে পড়ছি 6% সুদ, 35-এর কতে বলছি 20,000 টাকা মিথ্যা ভিত্তিহীন মামলা হলে ক্ষতিপূরণের আদেশ প্রদান করবেন। 35-এর খতে পড়লাম একটা জবাব, একটা দরখাস্ত দাখিল করতে বিলম্ব হলে 2,000 টাকা খরচ দিতে বলবে আদালত। আর যদি একটা জবাব দাখিল করলেন, আদালতের নিকট যদি মনে হয় আপনি অনেক দেরি কইরা ফেলাইছেন, এটা আগেই দাখিল করা উচিত ছিল, সেহেতু আপনাকে কি করা যাবে, 3,000 টাকা জরিমানার আদেশ দিতে পারেন। কোনো প্রশ্ন থাকলে করবেন। 4টি সমনবান্নর দণ্ড, কোনো প্রশ্ন থাকলে করবেন। আজকের ক্লাস নিয়ে সামারিটুকু বলে দিলাম। এইভাবে আপনারা সামারি মনে রাখবেন। সামারি যদি মনে রাখতে পারেন, আপনার ক্যাচ করে সেটা ধারণ ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। আগামীকালকের হোমওয়ার্ক হচ্ছে হোমওয়ার্ক আগামীকালকের হোমওয়ার্ক এবং আগামীকাল রাত 10টায় ক্লাস। আগামীকালকের ক্লাস হচ্ছে আগামীকাল শুক্রবার দেখেন রাত 10 ঘটিকা ক্লাস, আদেশ 1 থেকে 9। ঠিক আছে, হোমওয়ার্ক কি হোমওয়ার্ক, ঠিক আছে, 1 থেকে 35-এর খ পর্যন্ত। ঠিক আছে, মূল বিষয়গুলো লিখে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে। কি করবেন, আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। পড়বেন মানে লিখবেন। বিষয়গুলো তো বুঝতে পারছেন, তাই না? বিষয়গুলো তো সবাই বুঝতে পারছেন, পড়বেন আর লিখবেন। এবং আগামীকালকের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, আগামীকালকে একটা পরীক্ষা আছে। পরীক্ষা যারা আমাদের পূর্বের ছাত্র, পরীক্ষাটা কি, লিমিটেশন অ্যাক্ট, তামাদি আইন এবং প্লাস হচ্ছে এসআর অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইনের পরীক্ষা। কয়টায়? 9টা। দেখেন আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, আপনাদের হোমওয়ার্ক দেখেন। আগামীকাল শুক্রবার, জুমার দিন, সারাদিন কালকে কি পড়বেন, লিমিটেশন অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার রিভিশন করবেন। এই 2টা আইনের পরীক্ষা হবে রাত 9টায়। এবং এই যে হোমওয়ার্ক, দেওয়ানি কার্যবিধির 1 থেকে 35-এর খ ধারা পর্যন্ত আমি যেভাবে পড়াইছি, যে বিষয়গুলো পড়াচ্ছি, প্রত্যেকটা বিষয় বারবার পড়বেন, লিখবেন। কি লিখলেন, হোমওয়ার্ক হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিবেন আমাকে। এবং যার যা বই আছে, যে গাইডই থাকুক, যা পড়লেন প্রত্যেকটা বিষয় মডেল টেস্ট দিবেন। এখন দেখেন 8 ঘন্টা না পড়লে, 4 ঘন্টা 5 ঘন্টা না পড়লে আপনি আইনজীবী হতে পারবেন না। আপনাকে আইনজীবী হতে হলে অবশ্যই এখন 4-5 ঘন্টা করে পড়তে হবে। ঠিক আছে, কষ্ট করতে হবে এখন, কষ্ট। তাই এই হোমওয়ার্কগুলো করতে কেউ ভুলবেন না। আগামীকালকের হোমওয়ার্ক 1 থেকে 35 দ্বারা লিখে পাঠাবেন। আপনার নিজে মডেল টেস্ট দিবেন। এবং লিমিটেশন এসআর অ্যাক্ট, ছোটো 2টা আইন 1-2বার রিভিশন করে ফেলবেন। কারণ আমি এই যে দেওয়ানি এবং প্যানাল কোড পড়ানোর পাশাপাশি বিগত দিনে যে সকল বিষয় পড়াইছিলাম, সেগুলো কিন্তু বারবার পরীক্ষা নেব 1 দিন 2 দিন পর পরেই। আজকেও পরীক্ষা ছিল সাক্ষ্য আইনের। ঠিক আছে, অনেক ভালো নাম্বার পেয়েছেন সবাই। তাহলে বিদায় নিচ্ছি। কারো কোনো প্রশ্ন নাই সম্ভবত, যদি প্রশ্ন থাকতো তাহলে করতো। হ্যাঁ, বিদায় নিচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, শুভরাত্রি।